আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে। কেমন আছো সবাই? জি, আশা করি ভালো আছো। ওকে, শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকে আমরা আলোচনা করব, ওকে ঠিক আছে, ঠিক আছে। ওকে, শুরু করছি আমাদের আজকের ক্লাস। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মোটামুটি একটু সুস্থ আছি, ক্লাস নেওয়ার মতো আছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আজকে রেইনকোট পড়ানোর কথা ছিল, কিন্তু রেইনকোট আজকে পড়াবো না, আজকে কবিতা পড়বো। আমার মন চাচ্ছে যে তোমাদেরকে কবিতা পড়াবো, গদ্য পড়াবো না। হ্যাঁ, ঠিক আছে, আসো। তো আমরা এই জন্য দুটা গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে আজকে পড়বো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রেইনকোটের যে স্লাইডটা আছে, ওই স্লাইডটা আমি আর একটু আপডেট করবো তোমাদের জন্য। তো সো দেখা যাচ্ছে আরও একটু সময় লাগবে। হ্যাঁ, তো এই জন্য রেইনকোটটা না পড়িয়ে আমরা আজকে কবিতা পড়বো। দুটা কবিতা খুবই গুরুত্বপূর্ণ, দুটা কবিতা আজকে আমরা আমাদের আজকের ক্লাসে শেষ করব। ওকে, আচ্ছা, তো তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানিয়ে দাও। ফার্স্ট অফ অল আমরা একটু পড়বো 18 বছর বয়স। এই 18 বছর বয়স কবিতাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা, কারণ এটা থেকে পরীক্ষাতে অনেক প্রশ্ন আসছে এবং পরীক্ষাতে প্রশ্ন আসবে। ওকে, সো ঠিক আছে, আমরা শুরু করি। অ্যান্ড কবিতা মজার জিনিস, মানে গদ্য থেকে পদ্য পড়তে বেশি ভালো লাগে, আমার পার্সোনালি বেশি ভালো লাগে আর কি। এবং গদ্য থেকে পদ্যতে মার্ক তোলাও বেশি সহজ। ঠিক আছে, গদ্য থেকে পদ্যতে মার্ক তোলা বেশি সহজ। ঠিক আছে, তাহলে ওইটা নিয়ে সার্জে লাগাই দে। 10টা পর্যন্ত খোলা আছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাইয়া কবিতা ভালোবাসি, অনেক ভালো লাগে কবিতা। ওকে, ঠিক আছে। সো আমরা তাহলে একটু আলোচনা শুরু করি। আমাদের আজকের প্রথম কবিতা, সেটা হচ্ছে 18 বছর বয়স। এটা খুবই চমৎকার একটা কবিতা। তো 18 বছর বয়স, আমরা একটু দেখি যে এই বয়সের আসলে এই কবিতাটার আসলে মূল বিষয়বস্তু কী। সেটা হচ্ছে, এই কবিতাটার মূল বিষয়বস্তু হচ্ছে, আমরা যদি খেয়াল করে দেখি যে এই কবিতাটা খুব সহজেই আমরা যদি বুঝে নিই, এই কবিতাটি বেশ সহজ হবে সবার জন্য, কারণ এই কবিতাটি যাদের জন্য তারা মোটামুটি সবাই 18 বা এর কাছাকাছি বয়স, অর্থাৎ তোমরা যারা, তোমাদের বয়স যারা 18 বা 18-এর কাছাকাছি বয়স যারা রয়েছে, হ্যাঁ, তাদেরকে মূলত এখানে বোঝানো হয়েছে। ওকে, ঠিক আছে। তো এইবার আসো, এরপর দেখো যে তাই এই বয়সে কি কি ইতিবাচক এবং নেতিবাচক, মানে এই 18 বছর বয়সে কি কি পজিটিভ এবং কি কি নেগেটিভ পরিবর্তন আসে, সেটার কম বেশি সবারই আমাদের জানা আছে। সেই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের কবিতা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। একজন বলছে ভাত খাই দৈনিক, তানবীর ভাইয়ের সৈনিক। আমার কোনো সৈনিক নাই, আমি কি যোদ্ধা নাকি যে আমার সৈনিক থাকবে? কি বলে? ঠিক আছে। একজন বলছে আমার কবিতা ভালো লাগে না। একজন বলছে সবাই 18+। এখানে কি বলছে যে 18+? বলছে 18-এর কাছাকাছি। তুমি ঘুরেই কেন চলে যাও 18+-এর কাছে?
ভাই সৃজনশীলটা একটু ভালো করে এক্সপ্লেন করে দিন। সৃজনশীল আমি সব ক্লাসে একটা সৃজনশীল দেখাই দিই, যাতে করে সৃজনশীল থেকে কীভাবে প্রশ্ন আসবে। এখন সৃজনশীলটা আমি তোমার মানে পইরা পইরা বুঝাই দেওয়ার জিনিস না, তোমার নিজেকেই পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, কবি সুকান্ত ভট্টাচার্য আমরা লিখেছে কে, আমরা জানি লিখেছে কবি সুকান্ত ভট্টাচার্য। এই কবিতা 18 বছর বয়সে বা বয়স সন্ধিকাল, 18 বছর বয়স বা বয়স সন্ধিকালের বৈশিষ্ট্যগুলো তিনি তুলে ধরেছেন। যেমন সাহস বেড়ে যায়, পরনির্ভরশীলতা, পরনির্ভরশীলতা মানে হচ্ছে অন্যের উপর নির্ভর হওয়া, হ্যাঁ কমে, মানে অন্যের উপর নির্ভর হওয়াটা কমে, ঠিক ভুল বুঝতে শেখে, আরও অনেক কিছু। তাহলে আর কথা নয়, আমরা চলে যাই একটু আমাদের মূল কবিতাটা। আশা করি কবিতার যে থিম, সেই থিমটা আমরা বুঝতে পেরেছি, সেই থিমটা আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা এবার আসো আমরা একটু দেখি যে 18 বছর বয়স কবিতাটি আমরা একটু পাঠ করি। 18 বছর বয়স কি দুঃসহ, মানে দুঃসহ কোনো জিনিস মানে না। 18 বছর বয়স, হ্যাঁ দুঃসাহস মানে নর্মাল যে যে জিনিসটা মানুষ করতে পারে না, সাহস করতে পারে না, সেই জিনিসটা 18 বছর বয়সের ছেলেপেলেরা করে ফেলে। স্পর্ধায় নেয় মাথা তুলিবার ঝুঁকি, মানে স্পর্ধায় নেয় মাথা তুলিবার ঝুঁকি মানে কি, মানে সব জায়গায় তারা মাথা তোলার যে ঝুঁকি, সেই ঝুঁকিটা তারা নিতে পারে 18 বছর বয়সেই। অহরহ, অহরহ মানে হচ্ছে একের পর এক। এই 18 বছর বয়সে একের পর এক। দাদা বই পড়তেও কি হবে নাকি আপনার পিডিএফগুলো পড়লে? অবশ্যই বই পড়তে হবে, গাইড পড়তে হবে, সবই পড়তে হবে। স্পেশালি গাইডগুলো একটু ভালো করে, গাইড থেকে সৃজনশীলগুলো ভালো করে পড়তে হবে। এরপর দেখো, বিরাট দুঃসাহসেরা দেয় উকি, অর্থাৎ এই বয়সের বিরাট দুঃসাহসেরা মানে খুব বড় বড় দুঃসাহস, মানে এমন যে জিনিসটা মানুষ নর্মালি সাহস করে না, এমন সাহসগুলো মানুষকে উকি দেয়। যেমন কি, যেমন হতে পারে যে হ্যাঁ এই করে ফেলবো, সেই করে ফেলবো। অনেক সময় হয় না, এই বয়সে রক্ত খুব গরম থাকে, হ্যাঁ অনেক কিছু করে ফেলবো। তো এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে 18 বছর বয়সে হয়ে থাকে। তো ওই আমি হচ্ছে, আমরা একবার ইয়েতে যাচ্ছিলাম আর কি, মানে ঢাকা পার হয়ে নারায়ণগঞ্জে ছিলাম। তো অনেকগুলো ছেলে, তো আমার এক আঙ্কেল, উনি আবার ডিবি, তো ওনার সাথে প্রাইভেট কারে করে যাচ্ছে নারায়ণগঞ্জ থেকে অনেকগুলো ছেলে ওই যে বাইক চালাচ্ছে, এমনি 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 করে কিছু কিছু ছেলে আছে না, মানে টাউট টাইপের বাইক চালায়। তো মানে হাইওয়ে রাস্তার ভিতরে এরকম করে বাইক চালাইতেছে। তো আমরা মানে আমাদের গাড়িতে হর্ন দিচ্ছে, দেন ও বুঝে নাই যে মানে ওরা ভাবছে যে আমরা ওদেরকে ডিস্টার্ব করতেছি। তো ওরা আমাদের গাড়ির সাথে রেস দিচ্ছে, এরপর গাড়িতে এমনি এমনি করতেছে গাড়ির সামনে দিয়ে। তো এরপর আমরা হচ্ছে মানে গাড়ি আমরা সাইডে নিচ্ছি আর ওরা নাইমে আসে, মানে ওদের খুব প্রবলেম হয়েছে। পরে নাইমে আইসা বলছে আপনারা গাড়ি কেন ইয়ে করলেন, মানে আমরা গাড়ি সাইড করছি, এদের সমস্যা হচ্ছে। তো বয়স কম, পরে খুইলা যান দেখে কয় যে ডিবির লোক। এরপর গাড়িটা নিয়ে মানে একটা গাড়ি থেকে মানে বাইকটা রাইখাই দৌড় দিছে। তো এরকম আমরা 18 বছর বয়স যাদের থাকে তারা আসলে কোনো জিনিস মনে করে না, যে আর মানে কেউ রে গনেই না। এখানে সেই জিনিসটাই বলছে যে 18 বছর বয়স দুঃসহ, হ্যাঁ অহরহ, তবে এই বয়সটার পজিটিভ নেগেটিভ দুইটা দিকই আছে, সেই জিনিসটাই বলছে। এবার দেখো এরপর কি, দেখো মাথা তোলার ঝুঁকি নেওয়ার, এটার ব্যাখ্যা, মাথা তোলার ঝুঁকি নেওয়ার মানেই হলো পরনির্ভরশীলতা পরিহার করা। মানে পরনির্ভরশীলতা পরিহার করা মানে কি, মানে অন্যের উপর নির্ভর না করা। এই 18 বছর বয়সে এটা অন্যতম একটা বৈশিষ্ট্য, অন্যের উপর কখনো ডিপেন্ড করা যাবে না। তো যেমন কি, যেমন হচ্ছে এই যে তোমরা অন্যের উপর সবসময় অন্যের উপর ডিপেন্ড করে থাকো, যে হ্যাঁ যেমন হচ্ছে তোমরা নিজের মানে টাকা পয়সার জন্য বাপ মায়ের উপর, আমাদের দেশে তো এরকম কালচার আছে যে মানে আমরা হচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট করলেও ফ্যামিলি থেকে টাকা নেই। তো কিন্তু তুমি বাহিরের দেশগুলোতে চিন্তা করো, চায়নাতে কিন্তু মানে ছেলেরা মোটামুটি বুদ্ধিশুদ্ধি একটু হইলেই ওরা কিন্তু নিজের টাকা নিজে চালায়, নিজেরা ইনকাম করে। কিন্তু আমাদের দেশে এই জিনিসটা নাই। তো ছেলেপেলেরা দেখা যায় ছোটো থেকেই পরনির্ভরশীল, কিন্তু 18 বছর বয়স যেটা, এটা পরনির্ভরশীল হতে চায় না। এবার দেখো নিজেকে নিজে বা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করা, মানে স্বাবলম্বী মানে নিজের উপর নিজে নির্ভর করা, অন্য কারোর উপর নির্ভর না করা। আর এই অভ্যাসটা 18 বছর বয়সে খুব ভালোভাবেই দেখা যায় বাসায় কেউ কিছু বললেই হুটহাট বাসা থেকে বের হয়ে যায়। মানে হয় না, একটু বাসা থেকে মাঝে মধ্যে বকা দিলেই তোমরা বাসা থেকে বের হয়ে যাও। ছেলেরা তো প্রায় বের হয়ে যায়, মেয়েরা তো খালি পারে না বের হয়ে যেতে, বের হয়ে কই যাবে। হ্যাঁ যদি এখন ঢাকা শহরের মেয়েরাও বের হয়ে যায়, কই চলে যায়, তো আপন মানুষ কাছের মানুষের সাথে চলে যায় অনেকে। আমাদের ওই যে পাশের ফ্ল্যাটেই একটা মেয়ে ছিল, ভিকারুনের সাথে পড়তো, মাত্র 9-এ পড়ে। এই মেয়ে গত 2 দিন আগে ও হচ্ছে পালাই চলে গেছে, আর পুরা মানে আশেপাশের বাসার মানুষ জেনে গেছে যে এই মেয়ে পালাই চলে গেছে। পরে খোঁজ নিছে যে কার সাথে গেছে, পরে দেখে যে ওই এক ছেলের সাথে পালাই চলে গেছে। ছেলের বাসা ছিল পাশের বাসায়, মানে এই এলাকাতে আর কি। তো যাই হোক এরকম কিন্তু হয়, এই যে মেয়ের বয়স কম 18 বছর
হয়তো 18+, 18 এদিক ওদিক, মনে করতে যে এটাই জীবন, মানে পোলার লাগে পালাই গেছে, এটাই ওর জীবন, অনেক কিছু হয়ে গেছে, কিন্তু আসলে কিছুই না। তো এগুলো কিন্তু হয়ে থাকে, হ্যাঁ, যে 18 বছর বয়স মানে সিদ্ধান্ত, মানে হুটহাটে যে বাসা থেকে বের হয়ে চলে যায়, হুটহাট কই যাচ্ছে, কার সাথে যাচ্ছে খবরই নেই। এরপর দেখেন নিজে নিজে চলার একটা মানসিকতা, এরকম আরো নানান দুঃসাহসিকতা এ বয়সে উকি দেয়। ঠিক আছে, এরপর দেখো এরপর বলছে যে 18 বছর বয়সে নেই ভয়, মানে এই বয়সে কোনো ভয় নাই, হ্যাঁ, মানে কোনো ভয় নাই, সব আমাদের মনে হচ্ছে কোনো ভয় এই বয়সে নাই। ঠিক আছে, এরপর দেখো পদাঘাত মানে হচ্ছে পায়ের আঘাত, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা, মানে মন চায় যে পা দিয়ে পাথর ভেঙে ফেলবে, এমন একটা ভাব। মানে এই বয়সে কোনো ভয় নাই। কেমন ভয় দেখো, মন চায় যে পা দিয়ে পাথর ভেঙে ফেলতে পারবে, পদাঘাতে চায় পাথর ভাঙতে বাধা, মানে পাথরের বাধা পা দিয়ে ভেঙে ফেলতে চায়। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, মানে কেউ মাথা নিচু করবে না। আমি যেটা বলছি এটাই ঠিক, আপনি কি কইছেন এটা দেখার টাইম আমার নাই। আমি যেটা বলছি এটাই ঠিক, মাথা নোয়াবে না কেউ, বুঝতে পেরেছ? আমি কিন্তু অনেক সময় নেগেটিভ বলি, মানে আমি না এই বয়সের পোলাপানের ভিতরে মানে খুব একটা পজিটিভ জিনিস খুঁজেই পাইনি, জন্য আমি নেগেটিভ উদাহরণগুলোই দিচ্ছি। নেগেটিভ উদাহরণ বলতে মানে নেতিবাচক যে উদাহরণগুলো আর কি, সেটা। ঠিক আছে, এরপর দেখো 18 বছর বয়স জানে না কাদা, মানে আর যাই হোক এই বয়সে কাঁদতে জানে না। আমাদের ওই ইয়েতে আমার এক ছিল, ভাগিনে ছিল, ওর আম্মু যখন পিটে, মানে সারাদিন পড়াশোনা করে না, ওর আম্মু ওরা যখন পিটে, তখন ওরা কি দিয়ে পিটে আমি তোমার বলি, মানে ওই যে ওই এটার কি বলে, লোহার ইয়েগুলো আছে না, মোটা মোটা রডগুলো আছে না, এই রডগুলো দিয়ে পিটে। তো এমন পিটাপিট ওরা মোড়ে, মানে ওর জীবনে কোনোদিন ওর কাঁদতে দেখে নাই, মানে ওর রড দিয়ে বাড়ি মারতেছে, ওই কি জিনিস মনে হচ্ছে ওর নিজে একটা ইট পাথরের মানুষ, কিন্তু ও কান্না করে না। তো এরকম অনেকে আছে যে কান্নাকাটি করে না। ঠিক আছে, তো এই জিনিসটা এই জিনিসটাই বলছে যে 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 18 বছর বয়সে কাঁদতে জানে না, এই বয়সটা কি করতে জানে, কাঁদতে জানে। আমরা একটু ব্যাখ্যা দেখি, এ বয়সে ভয়ের ব্যাপারটা খুব কমই কাজ করে। পদাঘাতে পায়ের আঘাতে আর পাথর বাধা হলো, হ্যাঁ, মানে পায়ের আঘাত দিয়ে যদি পাথর বাঁধতে চায় সেটাও ভেঙে ফেলবে। বিভিন্ন কঠিন বাধা বিপত্তি, অর্থাৎ এই বয়সে পায়ের আঘাতেই বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করতে চায় এবং যথাসম্ভব চেষ্টা করে অন্যের প্রতিবাদ করার। 18 বছর বয়স কারো কাছে মাথা নোয়াবার না। তারপর দেখো, কারো সামনে মাথা নত করে না। এই বয়সটা কাঁদতেও জানে না। শৈশব কৈশোর কেউ কিছু বললে, কারো সাথে ঝগড়া হলে বা কেউ একটু মারলে কান্না করে দেওয়া বা প্রবণতা সেটা 18 বছর বয়সে এসে অনেকটা কমে যায়, কারণ এই বয়সে মানুষ অন্যের উপর নির্ভরশীলতা কাটিয়ে নিজের উপর নির্ভর হতে শিখে। ওই যে যেটা বলছি যে কখনো কি করে না, কাঁদতে জানে না। ওই যে মেয়েটার কথা বলছে, ওই মেয়েটা হচ্ছে আজকে মানে বিকেলে হচ্ছে মেবি আসছে, মানে জানাজানি হয়েছে, ও বিকেলে আসছে। তো দেখি যে ও ওর মতো করে আসে, কিন্তু ওই যে ওর মা কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ, কিন্তু ওর চোখে দিয়ে জীবনে কোনো কান্না, মানে ও একটা মহৎ কাজ করে এসেছে, বুঝছো? তো জিনিসটা হচ্ছে এরকম আর কি, যে 18 বছর বয়সে পোলাপাইন কি জানে না, কাঁদতে জানে না। তো এখানে তোমাদের সব জীবনমুখী কথাবার্তায় বলেছে। এরপর বলেছে যে এই বয়সে জানে রক্তদানে পূর্ণ, মানে এই বয়সটা জানে যে রক্ত দিলে কিছু একটা হবে। রক্তদানে পূর্ণ মানে রক্ত যখন দিব তখনই কিছু একটা হবে। তো এইবার খেয়াল করে দেখো, একজন বলছে আপনার কান্না আসে না ওই মেয়েটার জন্য, কেন? ওকে আমার ইয়ে লাগে নাকি, মানে ওকে আমার মেয়ে লাগে নাকি যে আমি ওর জন্য কান্না করব? আমি কেন ওর জন্য কান্না করবো? ওর মন চাইছে, ও পালাই চলে গেছে বাসা থেকে, এটা আমি মানে কি করব? হ্যাঁ, পালাই গেছে, ভালো হয়েছে, এরকম মেয়ে থাকার কোনো অধিকার নাই। নিজের ভালো যে নিজে বুঝে না, সেটা কীভাবে হয় বলো? আছে না, সারা বছর ধরে বাপ মা পাইলে পুষে মানুষ করছে, আর কয় যে আমি তোমার ছাড়া বাঁচবো না। প্রেম করে নাই, 1 বছর হয়, 6 মাস হয় নাই, তো আমি তোমার ছাড়া বাঁচবো না। আর বাপ মা 20 বছর 22 বছর ধরে পালছে, বাপ মার কোনো হদিস নেই, বুঝছো? এটা ভালোবাসা কয়? এইসব কোনো ভালোবাসা না। ভালোবাসা তোমাদের কোনো একদিন শেখাবে। এখন আমি বললো না ভাই ভালোবাসা কাকে বলে, বলেন, সেটা আলাদা হিসাব। ভালোবাসা কাকে বলে এটি শেখানোর জন্য কি তুমি কি টাকা দিছো? হ্যাঁ, আইসে টাকা দিছে 599 টাকা, এটা দিয়ে তো বাংলায় শিখে শেষ করতে পারবো না, আবার ভালোবাসা শিখার বাদ দাও হুদে। দেখো, এই বয়স জানে রক্তদানে পূর্ণ, মানে এই বয়সটা জানে যে রক্ত দিলে কিছু একটা হয়। যেমন তুমি দেখো 52-তে ভাষা আন্দোলনে যারা রক্ত দিয়েছে, তো এই যে যারা রক্ত দিয়েছে তারা কিন্তু তরুণ ছিল, তরুণ প্রজন্ম। এই তরুণ প্রজন্ম তারা রক্ত দিয়ে তারা জানে যে রক্ত দিলেই পূর্ণ হবে, মানে রক্ত দিলে এই যে পণ্যটা কি ভালো কিছু হয়েছে, যে আমরা ভাষা পেয়েছি, 71 আবার স্বাধীনতা পেয়েছি। হ্যাঁ, এরপর দেখো বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, মানে এই বয়সটা এত দ্রুত তুফানের মতো চলে। এখানে সেই দ্রুততা বুঝাতে বলেছে, বাষ্পের বেগে স্টিমার যেমন একদম দ্রুত চলে সমুদ্রের মধ্যে দিয়ে, সেই জিনিসটা বলেছে যে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। এই বয়সটা কিসের মতো চলে বলো? বাষ্পের বেগে স্টিমারের মতো চলে।
এরপর দেখো বলেছে প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য, মানে একজন মারা যাচ্ছে এটা দেখে আরেকজন কিন্তু থেমে থাকছে না, আরেকজনও তার জীবনটাকে বিলিয়ে দিচ্ছে। যেমন আমরা দেখেছি 52তে ভাষা আন্দোলন, 71-এ 69 গণঅভ্যুত্থান, এই যে এত ছাত্র জনতাকে মেরে ফেলেছে, তাই বলে কি কারো মৃত্যু দেখে কেউ বসেছিল ঘরের কোণে বইয়ের আঁচল ধরে বসেছিল না, সবাই ঝাঁপিয়ে পড়েছিল। অর্থাৎ প্রাণ দেওয়ার, একজন মারা গেছে এটা দেখে আরেকজন ভীতু হয়ে যাচ্ছেন, সেও মৃত্যুর জন্য প্রস্তুত। এই জন্য বলেছে প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য। এরপর বলছে শপে আত্মাকে শপথের কোলাহল, একদম আত্মাকে বিসর্জন দিয়ে দেয়, শপথের উদ্দেশ্যে আত্মা কি করে, হ্যাঁ, আর নিজেকে আত্মনিয়োগ করে। বুঝতে পেরেছ? ওকে, একজন বলেছে ভাইয়া মাত্র এসেছি, জিসি সে মাত্র এসেছে, সে আমাদেরকে জানান দিচ্ছে যে সে মাত্র এসেছে। নবাব জাদি এসেছে, বুঝছো, আমাদের কোর্সের সে হচ্ছে নবাব জাদি, আসছে, আইসা বলছে আসছি, মানে দেরি করে আসে। দেখো লজ্জা শরম মানুষের, কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে মানুষের চোখ থেকে হায়া উঠে যাবে। হায়া মানে কি জানো, লজ্জা উঠে যাবে, লজ্জা শরম উঠে যাবে। এই মেয়ে আসছে দেরি করে আসছে, এইটা সে একটা পাপ কাজ করছে, এটা অনেক বড় অন্যায় না যে ক্লাসে সে দেরি করে আসছে। আয়সা আবার সে প্রাউডলি বলতেছে, সবাইকে জানিয়ে দিচ্ছে যে আমি দেরি করে আসছি। বুঝতে পেরেছ? এটা হচ্ছে কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। অন্যায় করবে এবং সেটা মানুষকে জানাবে, গর্বের সাথে মানুষকে জানাবে। ভালো হয়ে যাও বলছে, বারবার আমি নিষেধ করি যে এরকম দেরি করে আলে চুপ মেরে বসে থাকবো, অপরাধীর মধ্যে থাকবা। অপরাধী যদি তোমার সামনে যদি বুক ফেলে যদি হাঁটে, তোমার কাছে এটা ভালো লাগবে? আমার কাছে তো এটা ভালো লাগে। অপরাধীর মতো থাকবা, চোরের মতো থাকবা, কেউ দেখে না, আসছো ঠুস করে ক্লাস করে ঠুস করে বাইরে যাবে, শেষ। দেরি করে আসছো, মন চাইলে করবা, নাহলে করবা না। দেরি করে আসে আবার বলে আসছি স্যার, দেরি করে আসছি, মনে হয় যে আমি হের লেগে অপেক্ষা করতেছি। কিছু বললাম না, এমনি শরীর খারাপ দেখে আজকে আর কিছু বলছি না। শুনো, এইবার দেখো তো বলছে, দেখো যে এই রক্তদান শুধু কাউকে রক্ত দেওয়া নেওয়া নয়, বরং প্রয়োজনে নিজের জীবন দান করার মতো সাহসিকতা। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে মনে হলো এই বয়সের চঞ্চলতা। তারপর দেখো 18 বছর বয়সে ছেলেমেয়েরা খুব চঞ্চল প্রকৃতির হয়, খুব চঞ্চল, মানে এই দেখছে এনে কথাবার্তার কোনো ব্যালেন্স নেই, কি বলতেছে এই যে চঞ্চল, মানে খালি মুখটা, এই বয়সের পোলাপাইন মুখ একটু কম চলতে হবে, কাজ করে দেখাইতে হবে। চঞ্চল পোলাপাইন কিছু আছে না, খালি পট করে কথা কয়, কথা না কই কোনো জায়গায় শান্ত হয়ে বসবো, এটা পারে না। এখন আমি পড়াইতে এখন কইব যে তানভীর ভাই হুদে 18 বছর বয়স নাম দিছে, আইসে আম করে ধুয়ে দেওয়ার লাগে, ধুইতেছি না ভাই, এটা যে বাস্তব। এই যে মেয়ে আসছে, ওর তো উচিত ছিল ইয়ে করে, কিন্তু কথা তো বলতে পারতেছে না অনলাইন ক্লাস, এটা লেগে ওর কথাটারও কমেন্টে লিখতেছে। কেন রে ভাই, চুপ থাকো, হাদিস আছে যে চুপ থাকে সে নাজাত পায়, বেশি চঞ্চলা যাবে না, ঠিক আছে, সাইলেন্ট থাকতে হবে। এরপর দেখো এরা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে না। এই যে দেখো এরা ঠান্ডা ভাবনায়, মানে এই বয়সের পোলাপান কি করবে না, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবে। ওই যে বললাম এক মেয়ের উদাহরণ, এগুলো জ্বলন্ত উদাহরণ, এগুলো কিন্তু হয়। হুট করে মায়ে পোলার লাগে পলাই চলে গেছে, ভাবতে হবে খামু কি, এই পোলা রাখবে কি, এই পোলা ভালো না খারাপ, যায় থাকমু কই, এই বিয়ে আসলে কতটুকু বৈধ, তাই না? এই যে পালাই যাচ্ছে এটা আসলে কতটুকু বৈধ, বাপমার মনে কষ্ট দিচ্ছি, বাপমার সামাজিক অবস্থা কি হবে, সেই জিনিসগুলো ভাবতে হবে না। আমরা তো সেই জিনিসগুলো ভাবি না, ওই যে ঠান্ডা মাথায় চিন্তা করে না, হুটহাট চিন্তা। এবং আমি আমার এমন স্টুডেন্ট দেখছি, এক ছেলে টু বি অনেস্ট নটরডেমে চান্স পাইছে, চান্স পায়, তার যেই ললনা আছে সেই ললনা ঢাকার আরেকটা কলেজে চান্স পাইছে, কলেজের নাম না বলি। এই পোলা নটরডেমে চান্স পায়, সেই পোলা নটরডেমে পড়ে নাই, সে তার সখীর সাথে পড়বে, এই জন্য সে নটরডেমে পড়ে নাই, তার সখীর সাথে সে পড়াশোনা করবে, এই জন্য এই পোলা নটরডেমের মতো একটা জায়গায় চান্স পায়, সে পড়ে না। ইউনিভার্সিটি অ্যাডমিশন অসংখ্য দেখছি যে ও ভালো একটা ইউনিভার্সিটি চান্স পাইছে, কিন্তু মেয়ের আর একটা নর্মাল ইউনিভার্সিটি চান্স পাইছে, ও দেখা গেছে ওই নর্মাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, মেয়ের লগে পড়বো। এবং পরে এমনও একটা ছেলে, নাম ছিল রাহাত, এই রাহাত একটা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে, রাহাত চান্স পাইছে তখনকার সময় জগন্নাথে, রাহাত তার মানে সখী চান্স পেয়েছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, এই পোলা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে ভর্তি হয়ে গেছে। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে ভর্তি হওয়ার পরে কাহিনীটা কী হয়েছে, মেয়ে যখন 3rd ইয়ারে পড়ছে তখন মেয়ের বাপ মা আর একটা ছেলের লোকে বিয়ে দিয়ে দিছে, বুঝছো? এই জন্য আমি বলি যে বাবু বলে টাইম নষ্ট করার দরকার নেই, যারা বাবু বলতেছো সে অন্যের কোলে দেখবে যে বাবু দিয়া তুমি নিজেই তখন বোকা হয়ে যাবে। এই জন্য সাবধান হও, যে সিদ্ধান্ত নিতে হবে, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে, হুটহাট সিদ্ধান্ত নেওয়া যাবে না। অন্যের কথায় কান না দিয়ে নিজে যা ভাবে সে অনুযায়ী কাজ করো, নিজেকে আগে ভাবতে হবে, অন্যের কথা অন্য কি বলছে না বলছে এগুলো দেখার টাইম নেই, নিজেকে চিন্তা করো তারপর সে কাজ করো। নতুন দিন নতুন পৃথিবী গড়ার উদ্দেশ্যে তারা নিজেকে সমর্পণ করে এবং অন্যের প্রাণ নিতে দ্বিধাবোধ করেন, অর্থাৎ নিজের জীবন নিয়ে তারা কখনো শঙ্কায় থাকে না।
এরপর দেখো এরপর কি বলেছে, এরপর বলছে 18 বছর বয়স ভয়ঙ্কর। কেমন? পরীক্ষায় প্রশ্ন আসবে যে 18 বছর বয়স কেমন? ভয়ঙ্কর। এরপর বলছে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। মানে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা বলতে মানে জীবন নিয়ে তারা কোনো তোয়াক্কা করে না, এই জীবন দিয়ে ফেলবো, মরে যাব। এটা পজিটিভ দিক হচ্ছে দেশের জন্য জীবন দিয়ে ফেলবো, জীবন দেশের জন্য, মানবতার জন্য জীবনকে তুচ্ছ করা। এখন তো আমরা তো সেই জায়গাতে জীবন দিই না। হাই রে, দেশ কই গেছে দেখো। এই আমরা বাঙালিরাই, আমরা 52তে জীবন দিয়েছি না? দেখো আমরা 69 জীবন দিয়েছি না? আমরা 72 জীবন দিয়েছি না? কিসের জন্য? দেশের জন্য। আর এখনকার ছেলেমেয়েরা কি বলে জানো? তোমাকে না পেলে মরে যাব, হ্যাঁ তোমাকে না পেলে বিষ খাবো, এই জীবনের কোনো দাম নাই, এই জীবন রেখে কী লাভ, চলে যাব, মরে যাব, ওপারে চলে যাব। এখন জীবন দেখার জন্য, ওই যে তুমির জন্য, তুমি। আর আগে একটা সময় মানুষ জীবন দিত দেশের জন্য, মানবতার জন্য। আর এখন জীবন দেখার জন্য, তার জন্য। জীবনের দাম এত কমে গেছে, বুঝছো? যে আরেকজনের লাগে নিজের জীবন নিজে দিয়ে দেয়। হাই হাই, আরেকজনের জন্য নিজের জীবন নিজে দিয়ে দেয়। আমি যখন এই যে গত বছর আগের বার আমি ফার্মগেট পড়াচ্ছি, আমার এক ছাত্রী বিষ খায় হসপিটালে। বাপ মা আমার কল দেয় আমার মেয়েটার একটু এই অবস্থা, পরে আমি দেখতে গেছি হসপিটালে, ওমা বিষ খেয়ে ফেলেছে। আমি চিন্তা করি ভাই কি এমন জিনিস, একটা ছেলে লেগে একটা মেয়ে কেমনে বিষ খায়, আমার না মাথায় ধরে না। জীবনের দাম এত কম, অথচ এই জীবন দিয়েই দেশটাকে স্বাধীন করছি আমরা। এখন সেই জীবন সৎ পথে আর যাচ্ছে না, সবাই এখন মানবতার ফেরিওয়ালা হয়ে যাচ্ছে। এরপর দেখো এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর, খুবই তীব্র, প্রখর। এবং প্রখর বলতে এখানে বুঝে জ্বলন্ত, উজ্জ্বল, ঠিক আছে? এরপর দেখো এই বয়সে কানে আসে কত মন্ত্রণা। কত মন্ত্রণা আছে, এই কর্ম সেই কর্ম, মন্ত্রণা আসে না নাই আমাদের? কত চিন্তা আমরা করে ফেলি। এই যে মন্ত্রণা, মানে কাজের আগে মন্ত্রণা, এই যত মন্ত্রণা মনে রাখতে হবে তত যন্ত্রণা। বলছে যে এই বয়সে কানে আসে কত মন্ত্রণা, এই মন্ত্রণা, কত মন্ত্রণা, এই সেই চিন্তা ভাবনা করা যাবে না। বুঝতে পেরেছো? এই করে ফেলবো, ওই করে ফেলবো। ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। অনেক কিছু মাথায় আসবে, হয় না? অনেক সময় অনেক কিছু মাথায় আসবে, কিন্তু এখনকার ছেলেমেয়েরা এই মন্ত্রণাটা পজিটিভ হতো, একটা কাজ করলে ফিডব্যাক কী আসবে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, কালকে আপনার ক্লাস করবো বাস্তবে। ওফ, দেখছো তোমরা যারা কিশোরগঞ্জ আছে কালকে চলে আসবা। আজকে আমি যাচ্ছি কিশোরগঞ্জ, বুঝছো? চলে আসবা। আচ্ছা, একজন বলছে খবর নিয়ে দেখছি গতকাল কি জানি স্যার আপনার জন্য অনেক মেয়ে ঘুম হারাম করেছে। হ্যাঁ, গতকাল তো হারাম করতেই পারে, এটা স্বাভাবিক, কারণ গতকাল শবে বরাতের রাত ছিল না? হয়তো অনেকেই রাত জেগে জেগে আমার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করছে, আল্লাহ স্যার অসুস্থ, স্যারকে সুস্থ করে দিন। হতেই পারে, তাই না? হতেই পারে। সবাই তো আমার মেয়ের মতো, বুঝছো? ও তোমরা অনেকে মনে করো যে ভাই আপনি কেন মেয়েদেরকে মানে ছাত্রী না বলে আব্বা ডাকতে পারেন, মানে স্যার না ডেকে, ভাইয়া না ডেকে আব্বা ডাকতে বলেন। আব্বা ডাকলে হ্যাঁ আব্বার মতো ফিল হয়, আব্বা আব্বা একটা ভক্তি আসে। এই জন্য ভাইয়া ডাকলে তো ভাইয়া মানে ডট 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 অনেক কিছু হয়ে যায়, এই জন্য আমি ভাইয়া ডাকতে নিষেধ করি। আব্বা ডাইকো, স্যার ডাকলেও অনেক কিছু হয়ে যায়। এক মেয়ে সে আমাকে এরকম বলছে যে স্যার হইলে কী হয়েছে, আমাদের স্কুল কলেজের স্যারও তো এরকম এরকম অনেক কি, মানে স্যারের পরে ম্যাডাম যে হয়েছে সে নাকি তার বান্ধবী, সে আমাকে অনেক উদাহরণ দিচ্ছে। তো এই জন্য আমি ভাবছি স্যার হইলেও দেখি যে সমস্যা, তো আমি ভাবছি যে আব্বা ডাইকো, বুঝছো? এটা কারণ আমি তো এগুলোর পিছন দৌড়াই। এই যে মহাপুরুষ কখনো নারী নামক মরিচিকার পেছনে দৌড়ায় না, এই জিনিসটা মাথায় আগে সেট করে নিবা। মহাপুরুষ কখনো নারী নামক মরিচিকার পেছনে কি করে না? দৌড়ায় না, এটা মাথায় রাখবে, আমাকে দেখে শিখো। এরপর দেখা 18 বছর বয়সটা ভয়ঙ্কর, কারণ এই বয়সে তাজা তাজা প্রাণ, তরুণরা চারপাশে অন্যায় অত্যাচারের শোষণ বৈষম্য দেখে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। আবার এই বয়সে ছেলেমেয়েরাই খারাপের দিকে বেশি প্রভাবিত হয়। এ বয়সে প্রখর চিন্তাভাবনার, ভালো মন্দ বিভিন্ন যন্ত্রণা কানে আসে। সঙ্গ যদি ভালো হয় তাহলে ভালো মন্ত্রণা আসবে, আর সঙ্গ যদি খারাপ হয় তবে মন্দ মন্ত্রণা আসাটাই স্বাভাবিক। এই যে দেখো, সঙ্গের উপর ডিপেন্ড করে। সঙ্গ, সৎসঙ্গ সর্বনাশ, অসৎসঙ্গের সর্বনাশ। সঙ্গ ভালো হলে মন্ত্রণা ভালো হবে, সঙ্গ খারাপ। এখন সঙ্গ যদি হয় তোমার বেড়ি মানুষ, তো তোমার মন্ত্রণা কি আসবে? একটা ছেলের সঙ্গ যদি হয় একটা বেড়ি মানুষ, তাহলে ওর মন্ত্রণায় ভালো ভালো কিছু আসবে? কখনোই না। সৎসঙ্গের জন্য বলে সৎসঙ্গে সর্বনাশ। যে থাকেই সারাদিন গার্লফ্রেন্ড নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে, ওর মাথায় কি আসবে? ওর মাথায় আসবে যে আমরা একদিন বিয়ে করব। এরপর বিয়ের নাম গন্ধই নাই, বাচ্চার নাম ঠিক করে ফেলায়, আছে না? এটা হচ্ছে সঙ্গের উপর ডিপেন্ড করে। বিয়ের কোনো খোঁজ খবর নাই, কিন্তু বাচ্চার নাম ঠিক করে ফেলছে, ছেলে হলে এটা, মেয়ে হলো এটা। সঙ্গের উপর ডিপেন্ড করে, ভালো সঙ্গে থাকার জন্য সবসময় চেষ্টা করবে। ওকে, আচ্ছা এইবার আসো খেয়াল করে দেখো,
এরপর দেখো আমরা একটু চলে যাই এরপরের পয়েন্টে। এরপর বলছে যে 18 বছর বয়স যে দুর্ভার, মানে কেউ এই বয়সটাকে আটকাতে পারে না, পথে প্রান্তরে ছুটাই বহু তুফান, পথে ঘাটে অনেক বিপ্লব তারা কি করে ফেলে, ঠিক আছে, পথে ঘাটে অনেক বিপ্লব করে ফেলে। এরপর দেখো, খেয়াল করে দেখো, দুর্যোগে হাল ঠিক মতো রাখা বার, ক্ষত বিক্ষত হয় অজস্রপান। অজস্রপান কি হয়, শুধু মারা যায় সেটা না, অজস্রপান কি হয়, ক্ষত বিক্ষত হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, দুর্বার হলো যা দমন করার চেষ্টা কষ্টকর, মানে দুর্বার মানে যাকে দমন করা যায় না, অর্থাৎ এই বয়সে ছেলেমেয়েরা কোনো কিছু থেকে সহজে দমন করা যায় না। পথে প্রান্তরে যেখানেই বিপদ বা দুর্যোগ দেখে অদম্য সাহস আর শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদের জন্য। 18 বছর বয়সের অন্যতম খারাপ একটি দিক হলো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। নিয়ন্ত্রণ হারানো যাবে না, নানা রকম সংকট আর শারীরিক মানসিক জটিলতার মধ্য দিয়ে যেতে হয় এই বয়সে। আর সেই বয়সে আর সে সময়ে তারা হাল ঠিক রাখতে না পেরে ভুল পদক্ষেপ নেয়, আর সেটার ফলস্বরূপ অজস্রপান ক্ষতবিক্ষত হয়, ঠিক আছে। এরপর দেখো আমরা একটু দেখি, 18 বছর বয়সে আঘাত আসে, হ্যাঁ আঘাত আসে অবিশ্রান্ত, মানে একের পর একে একে হয় জ্বর, একে একে হয় জ্বর। এই বয়সে কালো দীর্ঘশ্বাস, এই বয়স কাঁপে বেদনায় থরথর। বয়সে কালো দীর্ঘশ্বাস, এই বয়স কাঁদে। দেখা একটু ব্যাখ্যাটা পড়ো, তাহলে বুঝতে পারবে। 18 বছর বয়সের পথ সহজ, সাধারণ নয়। তারপর দেখো, প্রতিনিয়তই একটার পর একটা আঘাত আসতেই থাকে, আর সেই আঘাতগুলো প্রতিহত করে অগ্রসর হতে হয়। সচেতন বা কাঙ্ক্ষিত জীবন যাপন করতে না পারা হতাশায় 18 বছর বয়স কালো অধ্যায় হতে পারে, আর সেই সম্ভাব্য বিপদের আশঙ্কায় বেদনায় থরথর কাঁপে। অর্থাৎ মানুষের জীবনে দুঃখ আসবেই, খারাপ সময় আসবে, কিন্তু সেটাকে কি করতে হবে, সেটার কাছে মাথা নত করা যাবে না। এরপর খেয়াল করে দেখো, তবু 18তে শুনেছি জয়ধ্বনি, মানে 18 নিয়ে অনেক কথাবার্তা আছে, হ্যাঁ 18 নিয়ে আজ একটা এমসিকিউ দিলেন না, আগে কবিতাটা ভালো করে বুঝো এখানে। এরপর দেখো, তবু 18তে শুনেছি জয়ধ্বনি, মানে বলছে যা তবু 18তে, মানে যাই হোক খারাপ আছে ভালো আছে, তবু আমি 18তে জয়ধ্বনি শুনেছি। জয়ধ্বনি কি, জয়ধ্বনি কি ভাই, আপনি কি সায়েন্সের পোলাপাইন ছিলেন? হ্যাঁ, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, মানে ইন্টার পর্যন্ত সায়েন্স ছিল আর কি, বাট নামের সায়েন্স ছিলাম আর কি, কামের সায়েন্স ছিলাম না। আমার দুলাভাই শখ ছিল আমাকে ডাক্তার বানাবে। শুনো, অনেক কাহিনী। এই যে আমি মাঝে মধ্যে বোর্ডে লিখলে তোমরা আমাকে প্রায় সময় বলো, ভাইয়া আপনার লেখা বুঝি না, আপনার লেখা বুঝি না। ঘটনাটা হচ্ছে, ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল, বুঝছো, যে আমি ডাক্তার হব। তখন থেকে আমি এবার ডাক্তারদের মতো এরকম এরকম করে লেখা শুরু করি, বুঝছো, ডাক্তারদের মতো আমি লেখা শুরু করি, কারণ ছোটোবেলা থেকে আমার শখ ছিল ডাক্তার হব। এখন লিখতে লিখতে আমার লেখা এত টেরাবেকা হয়ে গেছে যে এখন মাশাআল্লাহ আমার লেখা আর ডাক্তাররাও বুঝে না, একজন ডাক্তারও সে আর আমার লেখা বুঝবে না, এরকম হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া কবে আসবেন? শুক্রবার। আচ্ছা, এবার দেখো, এরপর বলছে এ বয়স বাঁচে দুর্যোগ আর ঝড়ে, বিপদের মুখে এই বয়স অগ্রণী, মানে এই বয়স দুর্যোগ আর ঝড়, মানে বিভিন্ন বিপদের মধ্য দিয়ে এই বয়সটা যায়। বিপদের মুখে এই বয়স অগ্রণী, যদি কোনো বিপদে পড়ে তাহলে এই বয়সটা সবার আগে, এই বয়সের ছেলেমেয়েরাই সবার আগে এগিয়ে আসে। এই বয়স তো নতুন কিছু তো করে, মানে আর যাই হোক তবু এই বয়সটা অন্তত নতুন কিছু তো করে। ওকে, একদিন বলছে, ভাইয়া আপনি চট্টগ্রাম কখন আসবেন? না ভাইয়া চট্টগ্রাম কবে যাই, আমি তো সব জেলাতে এখন আর যাই না, এখন বয়স হয়েছে না, আগে তো খালি দৌড়াইতাম, খালি এই জেলা থেকে এই জেলা, এখন তো একটু বয়স হয়েছে, তাই এখন একটু রিল্যাক্স চিল, এত দৌড়াদৌড়ি কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, এরপর বলা হচ্ছে যে 18 বছর বয়সে, এরপর দেখো, এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, অর্থাৎ এই বয়স ভীরু নয়, কাপুরুষ নয়, অর্থাৎ এই কাপুরুষ নয়, এটা পজিটিভ সাইডে হতে হবে, পজিটিভ সাইড, মানে এই বয়সে কোনো জিনিসকে আমরা ভয় পাই না, কাপুরুষ নয়, মানে যে পুরুষ কোনো জিনিস দেখে ভয় পায় সেটা নয়। এরপর দেখো, পথ চলতে এই বয়সে যায় না থেমে, কখনো এই বয়স কোনো কাজে অর্ধেক গিয়ে থেমে যাচ্ছে এমনটা না, পূর্ণাঙ্গ কাজ, পরিপূর্ণ কাজ করেই ছাড়ে। এরপর দেখো, এই বয়সে আমরা এই বয়স তাই নেই কোনো সংশয়, মানে এই বয়সে তাই আর কোনো দ্বিধা নেই, এদেশের বুকে 18 আসুক নেমে। সর্বশেষ কবি আহ্বান জানিয়েছেন যে এদেশের বুকে আর যাই হোক কি নেমে আসুক, 18 নেমে আসুক, মানে 18 বছরের তরুণরা নেমে আসুক এবং তারা বিপ্লব করুক, ঠিক আছে। আচ্ছা, এইবার খেয়াল করে দেখো, আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে। ব্রাহ্মণবাড়িয়া কোন জায়গাতে ক্লাস নেবেন? ওটা মেবি ব্রাহ্মণবাড়িয়া সদরে এডুটেইন নামে একটা কোচিং। কিশোরগঞ্জ কোন জায়গায় আসবেন? কিশোরগঞ্জ সদরে গরুদয়াল কলেজের অপোজিটে। কালকে 9:30টায় ফার্স্ট ব্যাচ, এরপর হচ্ছে তোমরা যারা আসবে 9:30টায় আইসো, 9:30টায় একটা ব্যাচ। স্যার মেহেরপুর বাইরে সবাই এই জেলায় কবে আসবেন? এই জেলায় আমার এখন মনটা চাচ্ছে যে সব জেলাতে একটা একটা করে বিয়ে করি, এরপর আমার শ্বশুর বাড়িতে যাই, সেই সাথে তোমাদের সাথে একটু দেখা করি, তোমাদের আবদারগুলো পূরণ করি,
কিন্তু দুঃখ, ইসলামে তো বিয়ে করা জায়েজ 4টা, বুঝছো, 4টা বিয়ে জায়েজ, এর উপরে জায়েজ নাই। নাইলে সব জেলাতে একটা একটা করে বিয়ে করে তোমাদের আবদারগুলো পূরণ করতাম, তাইলে কোনো কাম না থাকলেও বউ দেখার জন্য হলে মাঝে মধ্যে যাইতাম, বুঝছো। এখন তো সেটা তো সম্ভব না বাবা, আমি কি করবো বলো তো। আচ্ছা একটু সলভ করো, প্রশ্ন সলভ করো। দেখো কিশোরগঞ্জ কোথায় আসবেন, বললাম না সদরে, ওই যে কোচিংয়ের নাম হচ্ছে সায়েন্স ল্যাব হয়েছে। বাগেরহাট কবে আসবেন, টাঙ্গাইল কবে আসবেন, সব জেলায় যাবো। ময়মনসিংহ কবে আসবেন, এই এটা সলভ করো। 18 বছর বয়সে কি দেয় উকি বলো। তোমরা হাসো, তোমরা কি জানো আমি তোমার বলি, আমি মাগুরাতে পড়াই, শুনো, মাগুরার কেউ থাকলে শুনো, মাগুরার পারানান্দুয়ালিতে পড়াই, কোচিংয়ে পড়াই প্রতি বছর। সেখানে কোচিং পরিচালক নাম হচ্ছে তার কামরুল ভাই। কামরুল ভাই আমাকে বলেছে, ভাই আপনি যদি মাগুরাতে বিয়ে করেন তাহলে প্রমিস আপনার বিয়ের যত খরচ সব খরচ আমি একা বহন করব, আমি যদি মাগুরাতে বিয়ে করি, বুঝছো। এভাবে অনেক জেলার মানুষজন আমার কাছে বিয়ে দিতে চায় এবং নিজ খরচে। সে বলছে যে আমি যদি বিয়ে করি তাহলে সব খরচ সে দিবে, 1 টাকা আমার দেওয়া লাগবে না। আমি ওরকম হলে কইতাম, ভাই দেখেন মায়ে দেখেন বিয়ে করবো, মাগনা বিয়ে, কোনো টাকা টুকা খরচ হবে না। অথচ একটা বিয়ে করতে 10 লাখ টাকা খরচ লাগে, জানো, কোনো আইডিয়া আছে? সেখানে আমার বলছে 1 টাকাও লাগবে না। আইসি পোলা পাই হুদে, কি মনে হয় মানে তুমি করে পড়াই তো সপ্তাহে 2-3 দিন আমার লোকে দেখো, এটা লেগে আমার তোমরা মানে গনাই ধরে না, কিছু মনেই হয় না। নিজের কথা তো নিজে বলতে পারি না, তবুও মাঝে মধ্যে 2-4টা বলি। আচ্ছা যাই হোক, আসো এখন রংপুরে আসেন। রংপুরে আমি ক্লাস নিচ্ছি অনেক। 18 বছর বয়সেরা তাহলে কি দেয়, দুঃসাহসেরা দেয় ওকে, গুড। এইবার আসো খেয়াল করো, এরপর দেখো, এরপর আসো বড় প্রশ্ন দেখো। 18 বছর বয়সকে কবি স্টিমারের সঙ্গে তুলনা করেছেন কেন? এ বয়সের গতিশীলতা বলে, স্থির বলে, অবরুদ্ধ বলে, বন্ধহীন বলে, কি হবে বলো? একজন বলছে পাবনা বিয়ে করলে আপনার বিয়েতে আমিও নাগিন লুঙ্গি ডান্স করবো, দরকার নাই, আমার এত শখ নাই নাগিন লুঙ্গি ডান্স দেখার শখ নাই। আমি বিয়ের দিন আমি নিজেই নাচবো, তোমরা কি? আমার বিয়ের দিন আমি নিজেই নাচবো, অনেকদিন পর বিয়ে করতেছি না, বুঝছো, অনেকদিন পর বিয়ে করতেছি না, নিজের বিয়েতে নিজেই নাচবো। মানুষ তো নিজের বিয়েতে নিজে নাচে না, আমি নাচবো, তোমাদের হবিও নাচবে, আর তোমাদেরকে সেটা ভিডিও করে দেখাবো। তোমরা তো হিংসায় বিয়েতে দাওয়াত দিব না কাউকে, বুঝছো। দাওয়াত দিব যদি তোমরা বড় বড় গিফট আনো, তাহলে না হলে কাউকে দাওয়াত দেওয়া যাবে না, ওকে। এইবার খেয়াল করো, এই দেখো, আচ্ছা এবার আসো খেয়াল করো। আচ্ছা আচ্ছা দাঁড়াও, এক ছেলে কমেন্ট করছে কি জানি, কমেন্টটা চলে গেছে, কি জানি এমন একটা কমেন্ট ছিল, ভাইয়া যশোরে বিয়ে করেন, ভাবির দায়িত্ব আমার, এমন একটা কমেন্টটা মানে চলে গেছে কমেন্টটা। কত খারাপের খারাপ, বুঝছো। যশোরে বিয়ে করলে ভাবির দায়িত্ব হের, কেন ভাবির দায়িত্ব নেওয়ার লাগে তো আমি আছি, মানে তোমার ভাবির দায়িত্ব নেওয়ার লাগে, কি একটা অবস্থা দেখছো পোলাপাইন। আচ্ছা এবার দেখো, 18 বছর বয়সকে কবি স্টিমারের সঙ্গে তুলনা করেছেন কি কেন বলো? গতিশীলতা বুঝাতে, ওকে। এরপর আসো এটা সলভ করো। 18 বছর বয়সের তরুণরা শপথের কোলাহলে কি সঁপে দেয়? আত্মা, প্রাণ, মাথা, স্পর্ধা। বলো কি হবে? গুড, আত্মা, গুড, কি হবে বলো? আত্মা। আচ্ছা এরপর দেখো, কোন বয়সে নতুন কিছু করে? 16 বছর, 18 বছর, এটা আমরা সবাই পারবো, 18 বছর বয়স নতুন কিছু করে। এরপর দেখো, কবি 18 বছর বয়সকে আহ্বান জানিয়েছেন কেন বলো? কেন আহ্বান জানিয়েছেন? জাতীয় জীবনের চালিকা শক্তি বলে, দুঃসাহসী বলে, গম্ভীর বলে, এরপর হচ্ছে অসহায় বলে, কি হবে? এটা একটা মানে চিন্তা করতে হবে, একটা ক্রিয়েটিভ টাইপ প্রশ্ন, চিন্তা করে উত্তর দাও।
আচ্ছা তোমরা কি খেয়াল করেছো আজকে আমাকে অত্যধিক ফর্সা লাগতেছে? এটা কি তোমরা খেয়াল করে দেখেছো? আমি তো এই যে আমাকে দেখতেছি, অবশ্য আমি ফর্সাই। কি হবে বলো তো? গুড, এটা হবে কি বলো? এইটা হবে ক, জীবনের চালিকা শক্তি। ঠিক আছে, একজন হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি মাখছেন, না আমি এগুলো লাগাই না, আমি এমনি ন্যাচারালি সুন্দর। ভাইয়া কিশোরগঞ্জে বিয়ে করেন, আপনার বাসায় বেড়াতে যেতে পারবো? আইসে আমার বাসায় হেরে আমি বেড়াতে যেতে দিব? কখনোই না, আমার বাসায় আমি কেউ দাওয়াত বেড়াতে যেতে দিব না, স্টুডেন্টদেরকে তো নাই। আসো নিজের বাসাতে নিজে আর নিজের বউ থাকবো, আর কেউ রাখবো না, কেউ দাওয়াতে দিব না। 18 বছর বয়সে ধর্ম মহান মন্ত্রের উজ্জীবিত, ধর্ম মহান মন্ত্র উজ্জীবিত হওয়া, এই মহামন্ত্রের বাহন কোনটি? আচ্ছা এটা বাদ দাও, এটা আননেসেসারি প্রশ্ন। দেখো এবার দেখো, সুকান্ত ভট্টাচার্য তার 18 বছর বয়স কবিতায় পদাঘাতে কি বাংতে চেয়েছেন? এই প্রশ্নটা অনেকবার পরীক্ষাতে প্রশ্ন আসে। বলো কি হবে? বলো কি হবে? অট্টালিকা, পাথর, শিকল, শোষণের শৃঙ্খল। গুড, কি হবে বলো? পাথর ভাঙতে, ওই যে পদাঘাতে পাথর ভাঙতে চায়। আচ্ছা এরপর দেখো, 18 বছর বয়সে গতি বলতে কি ব্যবহৃত হয়েছে, মানে গতি বুঝাতে কোনটা ব্যবহৃত হয়েছে? বল, গতি বুঝাতে কোনটা ব্যবহৃত হয়েছে? গুড, রেলগাড়ি, ডুবোজাহাজ, স্টিমার, জাহাজ। বলো কোনটার কথা উল্লেখ আছে? ভাইয়া মাদ্রাসার সবগুলি গল্প কবিতা পড়াবেন কি? না মাদ্রাসার গুলো না, আমরা এই মানে মাদ্রাসার দু একটা বাদ থাকে, ওগুলো তোমাদেরকে পড়ে নিতে হবে। আমরা বেসিক্যালি কলেজের সেকশনটাতে ইয়ে করি, কারণ মাদ্রাসার স্টুডেন্ট খুব বেশি থাকে না, অল্প কয়েকজন একটা কোর্সের ভিতরে। মাদ্রাসার স্টুডেন্ট আমরা খুব একটা বেশি পাই না। হ্যাঁ, তবে অদূর ভবিষ্যতে এই যে এটা নিয়ে আমি কাজ করব, মাদ্রাসাটা নিয়ে কাজ করব, যারা মাদ্রাসা থাকে তাদের একেবারে পূর্ণাঙ্গটা ইয়ে করে দেবো। বাট এখন খুব ব্যস্ততা যাচ্ছে, এই জন্য এই কোর্সগুলো থেকে, বাট পরের কোর্সগুলো থেকে আমার এটা মাথায় আছে, আমি এটা আপডেট করবো মাদ্রাসার স্টুডেন্টদের জন্য। গুড, এটা কী হবে বলো? স্টিমার, বি হবে, কারণ এখানে বি স্টিমারের কথা উল্লেখ আছে। আচ্ছা এবার দেখো, এই বয়সে লক্ষ্য দীর্ঘশ্বাস কেমন হয়? কালো হয়, বিদুর হয়, হাস্যময় হয়, হতাশ হয়। বলো কি হবে? গুড, এটা হবে কি? কালো দীর্ঘশ্বাসের কথা বলা আছে। ওকে, সো উত্তর হবে এ, কালো দীর্ঘশ্বাসের কথা বলা আছে। ওকে, এইবার আসো আমরা একটু মোটামুটি এটা একটু ভালো করে স্কিপ করি, আশা করি কবিতাটা ভালো করে নিজেরা পড়লে পারবা। এবার আমরা একটু আসি, একটা বড় কবিতা, এখন কোনো গল্প হবে না, কোনো কথা হবে না, এখন আমরা ডিরেক্টলি একটা বড় কবিতা বিদ্রোহী নিয়ে এখন আমরা পড়বো। ওকে, বিদ্রোহী খুবই গুরুত্বপূর্ণ। তা আমরা একটু কথা বলি ফার্স্ট অফ অল, যে বিদ্রোহী কবিতার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু নিয়ে আমরা প্রথমত একটু কথা বলি। বিদ্রোহী কাজী নজরুল ইসলামের রচিত অন্যতম একটি গুরুত্বপূর্ণ কবিতা। এই কবিতার ভিতরে কবি নজরুল ভারতের আমাদের যেই শাসক যারা রয়েছে, শোষক যারা রয়েছে, তাদেরকে ভারতরা যখন আমাদের উপর যখন ত্রাসের রাজত্ব, ব্রিটিশরা যখন আমাদের উপর ত্রাসের রাজত্ব যখন নির্মাণ করেছে, তখন এই যারা রয়েছে তারা আমাদেরকে ইয়ে করেছেন, তারা আমাদেরকে যে শাসন শোষণ করেছেন, সেই শাসন এবং শোষণের বিরুদ্ধে তারা হচ্ছে নজরুল তখন কলম ধরেছেন, এই কবিতাটা নজরুল তখন লিখেছেন। ওকে, তো এইবার আসো আমরা একটু দেখি এই কবিতাটাতে আমরা একটু চলে যাই, আমরা একটু মূল ভাবটা, যেটা আমরা কিন্তু ওই মূল ভাবটা আমি তোমাদেরকে বলেই দিয়েছি। সো এরপর আমরা একটা আসি, দুটো গুরুত্বপূর্ণ একটু জিনিস নিয়ে একটু আলোচনা করি। খেয়াল করে দেখো, যে প্রথমত হচ্ছে কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি, এটি হচ্ছে তার অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে সংকলিত। অ্যান্ড 2 নম্বর হচ্ছে বিদ্রোহী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দ রচিত। তাহলে ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ রচিত। ওকে, ঠিক আছে। তো ভাই রেইনকোট পরাবেন না? না, বললাম না রেইনকোট পরাবো না, রেইনকোট পরের ক্লাসে পরাবো, এটা পরের ক্লাসে ছিল, বাট এটাকে এগিয়ে নিয়ে আনলাম। আচ্ছা এবার দেখো, খেয়াল করে দেখো, এবার দেখো অগ্নিবীণা, এই অগ্নিবীণা কাব্য এটা রচিত, আর এটা ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ওকে, এইবার আসো আমরা একটু দেখি, দেখো এই প্রশ্নটা একটু সলভ করতে পারো কিনা, যে বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিজলি, লাঙ্গল, নবযুগ, ধূমকেতু। পরীক্ষাতে এই প্রশ্নটা অনেকবার এসেছে এবং আসবে।
ভাই ব্রাহ্মণবাড়িয়া সদরে থাকি, প্লিজ একটু ডিটেলস বলবেন। ব্রাহ্মণবাড়িয়া সদরে থাকলে গুরুদয়াল কলেজের সামনে 9:30 থেকে ব্যাচ শুরু হবে, 9:30 পরে 11টায় আরেকটা ব্যাচ, যে কোনো একটা ব্যাচে ক্লাস করতে পারো। গুরুদয়াল কলেজের পাশেই দেখবে বড় আমার একটা মানে খুব বড় একটা ব্যানার দেওয়া আছে, ওখানে ওই মোড়ে কোচিংয়ের নাম হচ্ছে সায়েন্স ল্যাব, ওই সায়েন্স ল্যাব কোচিংয়ে চলে আসবা, তাহলে ক্লাস করতে পারবা। যদিও যারা ক্লাস করেছে তারা হচ্ছে অলরেডি তোমাদের ফর্ম ফিল আপ করেছে, সো তোমরা ফর্ম ফিল আপ যারা মানে অফলাইন স্টুডেন্ট তারা বলবা যে আমরা ভাইয়ার স্টুডেন্ট, মানে পেইড ব্যাচের স্টুডেন্ট, তাহলে তোমাদেরকে ক্লাস করার সুযোগ দিবে। ওকে, হ্যাঁ অনেকে উত্তর করতেছো, বাট অনেকের উত্তর ভুল হচ্ছে। উত্তর হচ্ছে বিজলি পত্রিকা, এটি কি হয়, প্রকাশিত হয় বিজলি, উত্তর হচ্ছে বিজলি, একটু মনে রাখবা। এবার দেখো চুলচেরা বিশ্লেষণ, তো আমি প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদেরকে একটু বলে দিব, অ্যান্ড বলে তোমরা সেগুলো একটু বোঝার জন্য চেষ্টা করবা, ঠিক আছে? দেখো বলছে বলবীর বলো উন্নত মম শির, বলছে বলবীর বলো উন্নত মম শির, মানে মম মানে হচ্ছে আমার, শির মানে হচ্ছে মাথা। তো বলতেছে বীর তুমি বলো আমার মাথা সবার উপরে। এরপর বলছে শির নিহারি, নিহারি মানে হচ্ছে দেখে, শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বলছে শির নিহারি মানে আমার শির দেখে, আমার মাথা দেখে, নত শির মানে নিচু হয়ে যায় মাথা, কার মাথা নিচু হয়ে যায়, শিখর হিমাদ্রির, শিখর মানে হচ্ছে চূড়া, হিমাদ্রি মানে হচ্ছে হিমালয়, মানে আমার মাথা এতটাই উপরে যে আমার মাথা দেখে স্বয়ং হিমালয়ের চূড়া কি হয়ে যায়, নিচু হয়ে যায়। এরপর দেখো আমি চির দুর্ধর্ম, দুর্ধর্ম মানে হচ্ছে যাকে কখনো দমন করা যায় না, অর্থাৎ আমাকে কখনো তোমরা দমন করতে পারবে না। দুর্বিনীত মানে যার মধ্যে কোনো বিনয় নাই। নৃশংস মানে আমি খুবই নিষ্ঠুর। নজরুল তার সম্পর্কে বলতেছেন আমি দুর্ধর্ম, আমাকে দমন করতে পারবে না, আমার ভিতরে কোনো বিনয় নেই এবং আমি নিষ্ঠুর। এরপর বলছে মহাপ্রলয়ে আমি নটরাজ, মানে যেদিন মহাপ্রলয়, মহাপ্রলয় মানে সোজা কথা বললে কিয়ামত যেদিন সংঘটিত হয়ে যাবে, ঠিক আছে? ওকে ভাই, আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, কবিতা সৃজনশীল বুঝতে না পারা। সৃজনশীলটা বুঝতে না পারা এটা কোনো সমস্যাই না, কারণ সৃজনশীল জিনিসটাই হচ্ছে ক্রিয়েটিভ। একটা স্টুডেন্ট যদি মানে কবিতা নাও বুঝে, মানে কবিতার মূল ভাবটা যদি জানে, কবিতার লাইন বাই লাইন ও যদি নাও পারে, তবুও এই জিনিসটা কিন্তু ও মানে পরে নিজের মতো করে বানায় বানায় লিখতে হবে। এই জন্য যারা সৃজনশীল বুঝো না তাদের জন্য একটা সলিউশন, বেশি করে সৃজনশীলগুলো বুঝে বুঝে পড়ো। সৃজনশীল তোমাকে টিচার পড়ানোর জিনিস না, আবার বলতেছি। সো নিজে নিজে ভালো করে বুঝে বুঝে পড়ার জন্য ট্রাই করো সৃজনশীলগুলো, ওকে? আচ্ছা এবার দেখো, এরপর বলছে মহাপ্রলয়ে আমি নটরাজ, অর্থাৎ যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেদিন আমি নটরাজ বা মহাদেব রূপে আমি কি করব, আগমন করব। এরপর বলছে আমি স্লাইক্লোন, আমি ধ্বংস, অর্থাৎ নিজের ভয়ঙ্কর দিকগুলো আমি স্লাইক্লোন এবং আমি সবকিছু ধ্বংস করি। এরপর বলছে আমি মহাভয়, মহাভয় বলতে বোঝানো হচ্ছে যে আমাকে সবাই ভয় পায়, মহাভয় মানে যাকে সবাই ভয় পায়। আমি অভিশাপ পৃথ্বীর, পৃথ্বী বলতে বোঝানো হচ্ছে পৃথিবী, অর্থাৎ বলেছে আমি পৃথিবীর জন্য অভিশাপ এবং আমাকে সবাই ভয় পায়, ঠিক আছে? তো আমি আরেকবার বলতেছি, বলবীর বল উন্নত মম শির, মানে আমার মাথা সবার উপরে, শির নেহারি আমারই ওই নত শির শিখর হিমাদ্রির, মানে আমার মাথা দেখে স্বয়ং হিমালয়ের চূড়ার শিখর মানে উঁচু, হিমালয়ের চূড়ার যে উঁচু জায়গাটা সেটা নিচু হয়ে যায়। আমি দুর্বিনীত, আমাকে কেউ দমন করতে পারবে না, আমি নৃশংস। মহাপ্রলয় যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেদিন আমি নটরজ বা মহাদেব আবির্ভাব করব। আমি স্লাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয় মানে আমাকে সবাই ভয় পায়। আমি অভিশাপ পৃথ্বীর, মানে আমি পৃথিবীর জন্য অভিশাপ। এরপর আসো দেখো প্রশ্ন সলভ করো। একটু চলে যায় আমরা এই প্রশ্নে যে মহাপ্রলয় কি রূপে আবির্ভাব হবে, মানে মহাপ্রলয় কবি কি রূপে আবির্ভাব হবে, মহাদেব, যাযাবর, অভিশাপ, তারপর হচ্ছে নৃশংস। এটা একটু সলভ করো। বলো কি হবে? গুড উত্তর হবে, আমরা দেখেছি যে হ্যাঁ না, একজন বলেছে যে সি হচ্ছে বলেছে পৃথিবীর জন্য তিনি অভিশাপ, সো উত্তর হচ্ছে মহাদেব। উত্তর কি হবে বলো? মহাদেব, উত্তর মহাদেব। এরপর এটা সলভ করো যে কবির শির দেখে নত হয়ে যায় কি, কবির শির দেখে নত হয়ে যায় কি বলতো? কবির শির দেখে বা মাথা দেখে নত হয়ে যায় কি? গুড উত্তর হচ্ছে কি বলতো? হিমালয়ের চূড়া, পাহাড়ের চূড়া, শেখর, কি হবে? দেখো এইটা খুব ক্রিয়েটিভ প্রশ্ন, মানে তোমার কাছে দ্বিধাদ্বন্দ্ব মনে হবে যে স্পেশালি তোমার সাথে এই তিনটা, এইটা ছাড়া এই তিনটা ক খ ঘ এইগুলোর সাথে কনফিউশন তৈরি হবে। উত্তর হচ্ছে কি হিমালয়ের চূড়া, মানে বলেছে শেখর হিমাদ্রির। সো শেখর হিমাদ্রি মানে হচ্ছে হিমালয়ের চূড়া, ওকে? এরপর আসে দেখো কবি নিজেকে পৃথিবীর কি হিসাবে ঘোষণা করেছেন বলো? কবি নিজেকে পৃথিবীর কি হিসাবে ঘোষণা করেছেন? তিনি পৃথিবীর অভিশাপ, তিনি পৃথিবীর আশীর্বাদ, তিনি পৃথিবীর শান্তির দূত, তিনি পৃথিবীর দীর্ঘশ্বাস, বলো কি?
ভাই ফার্স্ট ক্লাস করছি স্যার, যে স্লাইডগুলো দিয়ে পড়াচ্ছেন ওগুলো কি পিডিএফ আছে? স্লাইডের পিডিএফ দিই না, তোমাদেরকে পিডিএফ দিই, কনসেপ্ট লেকচারের পিডিএফ দিই। আচ্ছা এবার দেখো, তিনি অভিশাপ পৃথ্বীর, ঠিক আছে, অভিশাপ কিসের? অভিশাপ পৃথ্বীর, মানে তিনি পৃথিবীর জন্য অভিশাপ। অ্যান্ড এরপর খেয়াল করে দেখো, এরপর বলছে আমি দুর্বার, মানে দুর্বার বলতে বোঝাচ্ছে যাকে দমন করা যায় না, অর্থাৎ আমাকে দমন করতে পারবে না, আমি ভেঙে করি সব চুরমার, মানে আমি সব কিছু ভেঙে একদম কি করি, চুরমার করে ফেলি। আমি অনিয়ম উশৃঙ্খল, অর্থাৎ আমি কোনো নিয়ম মানি না এবং আমার ভিতরে ন্যূনতম কোনো শৃঙ্খলা বোধ নাই, ঠিক আছে। এবার খেয়াল করে দেখো, এরপর বলছে আমি দলে যাই, মানে দলে যাই বলতে বোঝাচ্ছে আমি পদদলিত করি, মানে আমি পা দিয়ে ফিসে ফেলি যত বন্ধন, মানে তোমাদের যত বন্ধন, তোমাদের বলতে বোঝানো হচ্ছে ব্রিটিশদেরকে বলতে, তোমাদের যত বন্ধন, তোমাদের যত নিয়ম কানুন শৃঙ্খল, এসব কিছু আমি এসব কিছু আমি কি করি, পা দিয়ে ফিসে ফেলি। আমি মানি না কোনো আইন, মানে আমি তোমাদের এসব কোনো আইন মানি না। এই স্লাইডগুলোর পিডিএফ পেয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে। এইবার আসো খেয়াল করে দেখো, আমরা একটু প্রশ্ন সলভে যাই। এখানে বলা হচ্ছে যে যত বন্ধন, যত নিয়ম কানুন কবি কিভাবে অতিক্রম করেন? ফিসে যান, ভেঙে যান, দলে যান, মেনে নেন, বলো কি হবে? গুড, সবার আগে উত্তর করেছে এসি, মানে এসি। সো দেখো এখানে তোমার এটাও কিন্তু রাইট অ্যান্সার, আবার দেখো সিটাও রাইট অ্যান্সার, মানে দুটোই সঠিক উত্তর হয়। বাট কবিতাতে যেহেতু দলে যান এটা উল্লেখ আছে, কাজে এটা বেস্ট অ্যান্সার। এটা কি অ্যান্সার? বেস্ট অ্যান্সার, এটা বেস্ট অ্যান্সার। ওকে, সো এইটাই প্রশ্নগুলো এলে কবিতাতে যে লাইনটা আছে ওই লাইনটাই হবে বেস্ট অ্যান্সার। ওকে, এরপর খেয়াল করে দেখো, এখানে বলা হচ্ছে কবি কি মানেন না? বাধা বিপত্তি, শাসন বারণ, ধর্মীয় রীতিনীতি, কোনো আইন কি মানেন না কবি? বলো কি, কবি কি মানেন না? বলো কবি কি মানেন না? কবি কি মানেন না? বলেছেন যে আমি মানি না কোনো আইন, আমি কি করি, আমি কোনো আইন মানি না। সো এটা কি হবে বলো? এটা হবে কোনো আইন, হ্যাঁ, মানে কবি বলছে আমি মানি না কোনো আইন, মানে আমি কোনো আইন মানি না। এরপর বলছে আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি একটা তরি মানে হচ্ছে নৌকা, নৌকাকে ভরিয়ে ফেলতে পারি, তো এটা একটা নৌকা, আমি এই নৌকাটাকে ভরাতে পারি। বলছে করি ভরা ডুবি, মানে ওই নৌকাটাকে আবার আমি ডুবিয়ে ফেলতে পারি। এরপর বলছে আমি টর্পেডো মানে হচ্ছে ডুবোজাহাজ বা যুদ্ধাস্ত্র, মানে নিজের যে ভয়ঙ্কর রূপগুলো সেগুলো তিনি সেখানে তুলে ধরেছেন। এরপর বলছে আমি ভীম মানে হচ্ছে মহাভারতের যে মহাবীর, মানে মহাবিশ্বে খুবই ভয়ঙ্কর ছিল। তো বলছে আমি ভীম ভাসমান ভাসমান, একবার বলছে যে আমি মহাভারতের মহাবীর মানে ভয়ঙ্কর যে বীর তার কথা। এরপর বলছে ভাসমান মাইন মানে হচ্ছে অস্ত্র, তো নিজেকে তিনি যুদ্ধাস্ত্রের কথা বলেছেন, অস্ত্রের কথা বলেছেন, ভীমের সাথে তিনি নিজেকে তুলনা করেছেন। এরপর বলছে আমি ধৈর্যটি, এই ধৈর্যটি হচ্ছে শিবের নাম, তিনি নিজেকে শিব বলে সম্বোধন করেছেন। আমি এলোকেশী ঝড় অকাল বৈশাখের, আমি ওই যে বৈশাখের যে অকাল ঝড় আছে, যে ঝড় সব কিছু লণ্ডভণ্ড করে দেয়, আমি সেই ঝড়, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো, আচ্ছা একজন বলছে কি জানি ভাইয়া আপনার রুমের অবস্থা কি খুব খারাপ, একটু পরপর স্প্রে করছেন। আমার রুমের অবস্থা খুব খারাপ বলতে আমার রুমে আমি মানে গত 2-3 দিন আমি বেশ কয়েকদিন ছিলাম না, তো রুমে মনে হচ্ছে যে মানে কোনো একটা জিনিস রয়েছে, অ্যান্ড খুব মানে মাঝে মধ্যে আমার কাছে কেমন জানি একটা গন্ধ লাগে, মানে অনেকদিন না থাকলে। তো রুমটা আসলে ইয়ে করতে হবে, মানে আমি আসলে ব্যস্ততা থাকার কারণে সময় পাচ্ছি না, এই জন্য একটু পরপর স্প্রে করি, মানে অনেকদিন না থাকলে হয় না, রুমে একটা গ্যাস হয়ে যায়, এরকম হয়ে গেছে। আচ্ছা এরপর দেখো আমি বিদ্রোহী, আমি তারপর বলছে যে আমি বিদ্রোহীর সুত বিশ্ববিদাত্রীর, মানে আমি বিদ্রোহীর ছেলে, এবং তাহলে আমার বাপ বিশ্ববিদাত্রী, মানে তিনি নিজেকে বলেছেন যে আমি যিনি পৃথিবী সৃষ্টি করেছে, আমি সৃষ্টিকর্তার সন্তান, আমার মানে আমি বিদ্রোহীর ছেলে, এবং আমার যেই পিতা সেও নিজেও বিদ্রোহী, এজন্য বলেছেন যে আমি বিদ্রোহী এবং আমি বিদ্রোহীর ছেলে। এরপর দেখো এটা একটু সলভ করো, কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন বলো। রুমটা আমাদের দেখান। হ্যাঁ আমার রুম দেখবো, আর কোনো কাজ আছে? আমার রুমের অবস্থা, একটা ছেলে, অবিবাহিত ছেলে, রুম যেমন অগোছালো থাকার কথা তেমনি অগোছালো, চারদিকে বই আর অগোছালো, এখানে একটা বোর্ড, এই বলো কি হবে? গুড, এটা হবে কি বলো? কবি নিজেকে কেমন বলে উল্লেখ করেছেন? বিদ্রোহী বলে উল্লেখ করেছেন, বলেছেন আমি বিদ্রোহী, আমি বিদ্রোহীর সুতো, ঠিক আছে না, এলোকেশী ঝড় বলেছেন, এলোকেশী ঝড়। ও সরি 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 আমি ভালো করে প্রশ্নটা পড়ি নাই। বলছে যে কবি নিজেকে কেমন ঝড়ের সাথে তুলনা করেছেন, হ্যাঁ উত্তর হবে খ, ঠিক আছে। আচ্ছা আর যদি বলে নিজেকে কি বলে সম্বোধন করেছেন তখন হবে বিদ্রোহী। ওকে, আচ্ছা উত্তর হচ্ছে কি বলেছেন, উত্তর হচ্ছে খ।
এবার আসলে এটা সলভ করো, যে বলা হচ্ছে যে কবি নিজেকে কার বিদ্রোহীর সুতো বলে ঘোষণা করেছেন। কবি নিজেকে কার বিদ্রোহীর সুতো বলে ঘোষণা করেছেন, মানে সুতো মানে হচ্ছে পুত্র। কবি নিজেকে কার, বলো এটা সলভ করো, কার পুত্র বলেছেন? উত্তর হচ্ছে বিশ্ববিদাত্রীর। উত্তর কি? বিশ্ববিদাত্রীর, মানে সৃষ্টিকর্তার, বিশ্ববিদাত্রীর। ওকে, এরপর খেয়াল করে দেখো, এরপর বলছে, আমরা এরপর যেতে চাই। এরপর আবার বলছে বলবীর বড় চির উন্নত মমশির। এরপর বলছে আমি সৃষ্টি, মানে আমি সবকিছু নতুন করে তৈরি করতে পারি, আমি ধ্বংস, আবার আমি সবকিছু ধ্বংস করে ফেলতে পারি। অর্থাৎ আমার দুই দিকই আছে। আমি লোকালয়, লোকালয় মানে হচ্ছে যেখানে মানুষজন বাস করে। এরপর বলছে আমি শ্মশান, মানে যেখানে কোনো মানুষ নেই। এরপর বলছে আমি অবসান, অবসান মানে হচ্ছে শেষ, নিশাবাস, মানে আমি রাতের শেষ ভাগ। এরপর বলছে কি? আমি রাতের শেষ ভাগ, যে শেষের যে অংশ সেটা। এরপর বলছে আমি ইন্দ্রাণীর সুতো, ইন্দ্রাণীর সুতো মানে হচ্ছে পুত্র, মানে আমি ইন্দ্রাণীর ছেলে। ইন্দ্রাণীর ছেলের নাম কি জানো? জয়ন্ত, পরীক্ষাতে প্রশ্ন আসবে। আমি ইন্দ্রাণীর সুতো, হাতে চাঁদ, মানে আমার হাতে থাকে চাঁদ, ভালো মানে ভালো, ভালো সূর্য, মানে ভালো মানে হচ্ছে কপাল। বলছে আমি, আমার হাতে থাকে চাঁদ, আর ভালো মানে কপালে থাকে সূর্য। এরপর বলছে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশারি, আরেক হাতে রণতুর্য, মানে আমার এক হাতে বাঁশি থাকে, আরেক হাতে রণতুর্য, মানে যুদ্ধ করার অস্ত্র থাকে। আমার এক হাতে থাকে কি থাকে? বাঁশি থাকে, আরেক হাতে থাকে যুদ্ধ করার অস্ত্র। এরপর বলছে আমি বেদুইন, আমি চেঙ্গিস, অর্থাৎ আমি বেদুইন। বলছে যে আমি বেদুইন, মানে বেদুইন বলতে বোঝানো হয় যে আরবের যে যাযাবর জাতি। এরপর চেঙ্গিস, চেঙ্গিস হচ্ছে মঙ্গোলীয়দের যে ধ্বংসের প্রতীক সেটা। এরপর বলছে আমি আপনারা ছাড়া কাউরে করি না কুর্নিশ, মানে আমি নিজেকে ছাড়া কাউকে, কুর্নিশ মানে হচ্ছে কাউকে মানি না, আমি নিজেকে ছাড়া কি করি না? কাউকে আমি কখনোই মানি না। এবার আসো ইন্দ্রাণীর সুতোকে, পরীক্ষাতে প্রশ্ন আসছে যে ইন্দ্রাণীর সুতোকে দুর্বাসা, দুর্যটি, জয়ন্ত, শ্যাম, কি হবে বলতো? গুড, উত্তর কি? আমরা জানি যে জয়ন্ত। ইন্দ্রাণীর সুতোর নাম কি বলো? জয়ন্ত, বা ইন্দ্রাণীর ছেলের নাম কি? জয়ন্ত। এরপর আসো ইন্দ্রাণীর সুতের হাতে কি থাকে বলো? হাতে কি থাকে? এখানে দুইটা প্রসঙ্গ আছে, একটা হচ্ছে হাতে কি থাকে, আর একটা হচ্ছে কপালে কি থাকে। তোমরা আমাকে একটু দুইটাই বলো তো, হাতে কি থাকে, এরপর হচ্ছে কপালে কি থাকে, দুইটাই বলো। হাতে কি থাকে এন্ড এরপর হচ্ছে কপালে কি থাকে, দুইটাই একটু বলো। হাতে চাঁদ, হাতে চাঁদ, ভালে মানে কপালে থাকে সূর্য। গুড, তার মানে এখানে হাতের কথা বলছে, তার মানে উত্তর হবে চাঁদ। ওকে, তার মানে উত্তর কি হবে বলো? চাঁদ হবে। এরপর দেখো মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশারি, অন্য হাতে কি থাকে? মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশারি, অন্য হাতে কি থাকে? মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশারি, অন্য হাতে কি থাকে? মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশারি, অন্য হাতে কি থাকে বলো? মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশারি, অন্য হাতে কি থাকে? রণতুর্য, অন্য হাতে কি থাকে? রণতুর্য। এখানে মূলত বোঝানো হচ্ছে এক হাতে বাঁকা বাঁশের বাঁশি মানে একটা প্রেমের হাত আর একটা যুদ্ধের হাত। বুঝতে পেরেছো? মানে একটা যুদ্ধকে বুঝিয়েছেন আর একটা প্রেমকে বুঝিয়েছেন। সো এটার উত্তর হচ্ছে কি? রণতুর্য। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, এরপর বলা হচ্ছে যে কবি কাকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না? ঈশ্বরকে, পিতামাতাকে, মাতৃভূমিকে, নিজেকে। বলো এটা কি হবে? কবি কাকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না, বলো কি হবে? গুড, কবি বলেছেন আমি আপনারে ছাড়া, মানে নিজেকে ছাড়া। ঠিক আছে, নিজেকে ছাড়া কাউকে কুর্নিশ করি না, মানে কাউকে আমি মানি না। এরপর দেখো, এরপর বল আমি বজ্র, আমি ঈশান বিশানের ওঙ্কার। ঈশান বিশানের ওঙ্কার মানে হচ্ছে যে পৃথিবীতে ধ্বংস হবে, সিংহাই ফুৎকার দিবে, সেই যে ওঙ্কার মানে হচ্ছে ধ্বনি, সেই ধ্বনি। আমি ইসরাফিলের সিংহার মহা ওঙ্কার। ইসরাফিল আলাইহিস সালাম পৃথিবী যখন ধ্বংস হবে তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাই ফুৎকার দিবেন, এবং সেই যে ফু মানে যে হুঙ্কার আছে সেই হুঙ্কারটা হচ্ছে আমি। এরপর বলছে আমি পিনাক পানি, এই পানি মানে হচ্ছে পানি, এই পানি শব্দ অর্থ পানি বানান যখন মূর্ধন্য দেয় তখন এটার মানে হচ্ছে হাত। তো বলছে আমি পিনাক পানির ধমরুটি শুল, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে যেই শিব বা মহাদেব তিনি এই পিনাক নামক একটা ধনু ধারণ করেন। তো শিব বা মহাদেবের যে তার হাতে যেই ধনু থাকে, এই পিনাক মানে হচ্ছে ধনু, আমি সেই ধনু। এরপর হচ্ছে ধমরু টিশুল, ধমরু টিশুল বলতে বোঝানো হচ্ছে যে তার হাতে যে ধমরু নামক এক ধরনের ডুগডুগি থাকে, সেই ডুগডুগির কথা বলা হচ্ছে, এবং এক ধরনের ডুগডুগি বা বাদ্যযন্ত্র আর কি, যেটাকে ত্রিশূল বলা হয়। এরপর হচ্ছে ধর্মরাজের দণ্ড, ধর্মরাজের যে দণ্ড থাকে সেটা, অর্থাৎ আমি
শিবের হাতের যে ধনু নামক, পিনাক নামক যে ধনু এবং ডুগডুগি জাতীয় যে বাদ্যযন্ত্র থাকে, আমি সেটা, আমি ধর্মরাজের দণ্ড, আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচণ্ড। এখানে দেখো চক্র ও মহাশঙ্খ বলতে কি বোঝানো হয়েছে, এখানে দেখো লেখা আছে বিষ্ণু বা সদর্শন 4 হাত বিশিষ্ট, মানে বিষ্ণুর হাত থাকে 4টা, তার একটি হাতে থাকে শঙ্খ, আরেক হাতে চক্র, আরেক হাতে গদা, আরেক হাতে পদ্ম। তো এখানে বিষ্ণুর হাতে যেই 4টা থাকে সেই 4টার কথা বলেছে। এরপর বলছে আমি প্রণবনাদ প্রচণ্ড, মানে প্রণব নাদ মানে হচ্ছে ধ্বনি, প্রণব মানে হচ্ছে প্রচণ্ড, মানে ধ্বংসের ধ্বনি, অর্থাৎ আমি হচ্ছে ধ্বংসের যে প্রচণ্ড ধ্বনি রয়েছে সেটা। আমি ক্ষেপা দুর্বাসা, এই দুর্বাসা তিনি একজন মুনি ছিলেন, হ্যাঁ, যিনি খুবই রাগান্বিত থাকতো, খুবই ক্ষেপে থাকতো, এই জন্য তাকে বলা হয় ক্ষেপা দুর্বাসা। এরপর দেখো বিশ্বমিত্রের শিষ্য, তিনি নিজেকে বিশ্বমিত্রের ছাত্র হিসাবে, বিশ্বমিত্র একজন ঋষি নিজের ছাত্র হিসাবে তাকে বলেছেন। আমি দাবানল দাহ, দাবানল দাহ মানে হচ্ছে আগুন, দাবানল তো বুঝো আগুন যে ঝরে, অর্থাৎ আমি দাবানলের আগুন দহন করিব বিশ্ব, মানে আমি পুরো বিশ্বকেই করব দহন করব, আমি পুরো বিশ্বকে, হ্যাঁ, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলবো। ঠিক আছে, কে রে এটা? কি লিখছো? কে ও? কোত্থেকে আসো? ও বেডা না বেডি কোনটা? আবার রিকোয়েস্ট দিয়ে রাখছে। ওকে, আর এস রিফাত, দাঁড়াও, লিভস ইন রংপুর সিটি, রংপুর, প্রোফাইল লক, রিকোয়েস্ট দিয়ে রাখছে। কে ও? দাঁড়াও আমি দেখতেছি। কত রকম আল্লাহর দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইছে দেখো, এই যে দেখো এগুলো দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, আল্লাহ কত মানুষ বানাইছে দেখো, এক এক মানুষের চিন্তা ভাবনা কত রকম, কত শ্রেণীর মানুষ, কত থিঙ্কিং মানুষের, এক একটা মানুষের চিন্তা ভাবনা এক এক রকম, দেখছো কত রকমের চিন্তা ভাবনার মানুষ। আল্লাহ প্রত্যেকটা মানুষের এক একজনকে এক এক রকম কমন সেন্স দিয়ে বানাইছে, এক একজনের এক এক রকম বুঝার ক্যাপাবিলিটি দিয়ে বানাইছে, তাই না? এক একজনকে এক একজনের মন মানসিকতা দিয়ে বানাইছে। সৃষ্টি লক্ষ লক্ষ কোটি কোটি, কিন্তু স্রষ্টা একজন। বুঝতে পেরেছ? কেউ একটু কম বুঝে, কারো একটু কমন সেন্স কম, কেউ নিজের আইডি চালাইতে খুব ভালো লাগে, কেউ নিজের ছবি দিতে, নিজের নাম দিতে খুব ভালো লাগে, কেউ বেডি হয়ে আবার ব্যাটার আইডি চালাইতেও কেউ কেউ খুব ভালো লাগে, আছে না এমন? আছে। এক একজন এক এক রকম। আল্লাহ বানাইছে হেরে বেডা, কিন্তু তার ওই ফেসবুক ছেলে ছবি থাকবো এটা তার ভালো লাগে না, সে বেডির ছবি নেট থেকে ডাউনলোড করে মাইরে দিতেছে। আহা দেখো কত মানুষ, কেউ ফেসবুক চালানোরই টাইম পায় না, কেউ ক্লাস করারই সময় পায় না, কারো এত সময় যে ক্লাস এসে উল্টাপাল্টা কমেন্ট করে, আছে না? আছে। কি এরকম আসলে, ঠিক আছে। আচ্ছা দেখো, এরপর দেখো, এরপর আমরা একটু দেখি যে এখানে যেখানে ছিলাম যে কবি বলেছেন যে কবি পৃথিবীকে কি করবে, দহন করবে। এরপর দেখো একটা কাহিনী মনে পড়ছে, শুনো। আমাদের ওই যে একটা কমেন্ট করছিল সে হচ্ছে ওই যে সে দেখি যে ছেলে, তো ছেলে ওই আবার অনেক ছেলে আছে। আমি একবার কক্সবাজার ক্লাস নিচ্ছিলাম, তো কক্সবাজার ক্লাস নিচ্ছি যে ইয়েতে একদম কক্সবাজার তোমার বৌদ্ধ মন্দিরের পাশে ক্লাস নিচ্ছিলাম, বৌদ্ধ মন্দিরের পাশে, কক্সবাজার কেউ থাকলে চিনবা। তো ক্লাস নিচ্ছি, একটা ছেলে আর একটা ছেলেকে, না থাক এটা না বলি, এটা পরে বললে বলবো, থাক এখন একটা উদাহরণ আসছিল পরে বলবো যে তা নয়। আচ্ছা এটা সলভ করো তোমরা, বাদ দাও। যে নজরুল নিজেকে কার শিষ্য বলেছেন, বলো কি হবে এটা? গুড, এটা কি হবে বলো তো? কই বলেছেন যে আমি বিশ্বমিত্রের শিষ্য, ঠিক আছে। তো বিশ্বমিত্র বলতে এখানে অ্যাকচুয়ালি প্রশ্নটা এমন ছিল যে বিশ্বমিত্রের শিষ্য বলেছেন বিশ্বমিত্র, বাট বিশ্বমিত্র কিন্তু রাইট অ্যান্সার, একদম প্রপার অ্যান্সার যেটা সেটা আমাদের এখানে ছিল না। বিশ্বমিত্র তিনি একজন ঋষি ছিলেন, বিশ্বমিত্রের শিষ্য শক্তিশালী একজন ঋষি ছিলেন, তো একদম প্রপার উত্তর কিন্তু বিশ্বমিত্র, এটা কিন্তু আমাদের অপশনে ছিল না। এরপর দেখো এটা একটু সলভ করো, যে নজরুল দাবানল হয়ে কি দহন করবেন বলো? নজরুল দাবানল হয়ে, কথা বলবা না, দ্রুত এটা সলভ করো, যে নজরুল দাবানল হয়ে কি দহন করবেন, মানে নজরুল যদি দাবানল হন তাহলে নজরুল কি দহন করবেন বলো?
গুড, এটা কি হবে? বিশ্বকে তিনি দহন করবেন, বলছেন দহন করিব বিশ্ব। ওকে, বিশ্বকে তিনি কি করবেন? দহন করবেন। এরপর বলছে আমি উন্মন মন উদাসীর, মানে উন্মন, আমার মন স্থির নাই, আমি উদাসীন। এরপর দেখো, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাউতাস আমি হুতাশীর, মানে বিধবার বুকে যেমন কান্নাই, একজন বিধবা তার বুকে কিন্তু কান্নাই কিন্তু সব, মানে বিধবা তার স্বামীকে হারালে তার একমাত্র অবলম্বন থাকে কান্না। বলছে আমি বিধবার বুকে যে ক্রন্দন শ্বাস, যে কান্নার যে শ্বাস আছে, আমি সেটা। হাউতাস আমি হুতাশীর, আমি হাউতাস মানে আমি হতাশ, আমি বঞ্চিত ব্যথা পথবাসীর চির গৃহ হারা যত পথিকের। অর্থাৎ যে মানুষটা ঘর বাড়ি হারিয়েছে তার বুকের যে ব্যথা, আমি মানে ঘর বাড়ি হারানোর, বঞ্চিত হওয়ার যে ব্যথা, আমি সেই ব্যথা। এরপর বলছে গৃহহারা যত পথিকে, যারা ঘর হারিয়েছে, আমি অবমানিতের মরম বেদনা, মানে যে মানুষটা অপমানিত হয়েছে, নির্যাতন হয়েছে, নির্যাতিত হয়েছে শাসকের দ্বারা, শোষণের ফলে, আমি সেই অপমানিতের যে মরম ব্যথা, তার যে ব্যথা রয়েছে, আমি সেটা। বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, যে মানুষটা লাঞ্ছিত হয়েছে আমি তার বুকে গতি ফের, মানে আমি তার বুকে গতিটা ফিরিয়ে দিব। মানুষ যখন লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তখন কিন্তু সে কিন্তু স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। বলছে আমি তার বুকে সে আগের মতো গতি ফিরিয়ে দিব। এরপর বলছে আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূরবী হাওয়া, অর্থাৎ আমি ওই যে পশ্চিমের যে পর্বতমালা, মলয় এটা একটা পর্বতের নাম, যে পর্বত রয়েছে সেই পর্বত থেকে যে পূরবী হাওয়া আসে, আমি সেই হাওয়া। আমি পথিক কবির গভীর রাগিনী, মানে পথিক কবি মানে হচ্ছে যেই যারা পথে পথে যারা গান গায়, রাগিনী মানে হচ্ছে গান। আমি পথিক কবির গভীর রাগিনী, অর্থাৎ তারা যে গান গায়, আমি সেই তাদের যে গান রয়েছে, আমি সেই গান। বেনুবিনা গান গাওয়া, অর্থাৎ বেনুবিনা এগুলো হচ্ছে বাদ্যযন্ত্র, তারা যে বাদ্যযন্ত্র দিয়ে গান গায়, আমি সেই গান। এরপর বলছে আমি আকুল নিধাক তিয়াসা, আকুল নিধাক মানে হচ্ছে গ্রীষ্ম, তিয়াসা মানে হচ্ছে তৃষ্ণা, আমি গ্রীষ্মের যে প্রচণ্ড যে তৃষ্ণা, আমি সেটা। আমি রুদ্র রবি, অর্থাৎ আমি রোদের সূর্যের যে প্রখরতা সেটার কথা বলছি, নিজেকে সূর্যের সাথে বলেছেন। আমি মরু নির্ঝর ঝড় আমি শ্যামলিয়া ছায়া, মরু নির্ঝর মানে হচ্ছে আমি এমন যে মরুভূমির ভেতর দিয়ে যদি একটা ঝর্ণা যায় তাহলে আমি সেটা। এরপর বলছে আমি শ্যামলিয়া ছায়া, অপরদিকে মরুভূমিতে কোনো গাছপালা নাই, আবার যদি শ্যামলিয়া ছায়াযুক্ত যদি কোনো গ্রাম থাকে একদম গাছপালা ভরপুর, তাহলে আবার আমি সেটা। কবিতায় কবি নিজেকে কোন বায়ু বলেছেন? বলো, কোন বায়ু বলেছেন? উত্তরের বায়ু, দক্ষিণের বায়ু, পূর্বের বায়ু, পশ্চিমের বায়ু? বলো। গুড, এটার উত্তর হচ্ছে কি? উত্তরের বায়ু। ওকে, উত্তরের বায়ু। ওকে, উত্তরের বায়ু। আচ্ছা, এইবার আসো, খেয়াল করে দেখো। এরপর বলছে আমি অর্পিয়াসের বাঁশারি, মানে গ্রিক পুরাণে একজন শ্রেষ্ঠ শিল্পী, তার নাম হচ্ছে অর্পিয়াস। বলছে আমি অর্পিয়াসের যে বাঁশি থাকে, আমি সেটা। মহাসিন্ধু উতলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নির্ঝুম, অর্থাৎ যখন ঘুম ঘুম চলে আসে, পৃথিবী যখন স্থবির হয়ে যায়, তখন আমি ঘুমকে চুমু দিয়ে নিখিল বিশ্বকে আমি পুরো, মানে নিখিল মানে হচ্ছে পুরো, সমগ্র বিশ্বকে আমি নির্ঝুম করে দিই। এরপর বলছে মম বাঁশারির টানে, মম মানে তো আমরা জানি আমার, বাঁশারি মানে হচ্ছে বাঁশির, তান মানে হচ্ছে সুর, আমার বাঁশির সুরে, পাশারি মানে হচ্ছে ভুলে যায়, মানে আমার বাঁশির সুরে ভুলে যায়। কি ভুলে যায়? আমি শ্যামের হাতের বাঁশারি, মানে আমার বাঁশির সুরে সব কিছু ভুলে যায়। আমি শ্যামের হাতে যে বাঁশি আছে, আমি সেই বাঁশি। আমি রুশে উঠি, রুশে মানে হচ্ছে রেগে। আমি যেদিন রেগে উঠি সেদিন কি হয়? যে আমি মহাকাশ ছুটি ছাপিয়ে, সেদিন আমি মহাকাশ ছাপিয়ে আমি চলে যাব। ভয় সপ্ত নরক, মানে আমার ভয়ে সপ্ত নরক হাবিয়ে দোজক, মানে আমার ভয়ে সেদিন, মানে যেদিন আমি রেগে যাব সেদিন আমার ভয়ে হাবিয়া দোজগতের 7টা দোজক, তার ভিতরে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যে দোজক সেটা হচ্ছে হাবিয়া দোজক। বলছে আমার ভয়ে সেই হাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া, আমার ভয়ে সেই হাবিয়া দোজকটা কেঁপে কেঁপে নিভে যায়, আমি এত ভয়ঙ্কর। আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া, অর্থাৎ আমি পুরো সমগ্র পৃথিবী ব্যাপিয়া আমি বিদ্রোহী। এবার দেখো আমি শ্যামের হাতের বাঁশারি, এখানে শ্যাম বলতে কাকে বোঝানো হয়েছে? মহাদেবকে, বিষ্ণুকে, নারায়ণকে, শ্রীকৃষ্ণকে? বলো কি হবে? বলো এটা কি হবে? হ্যাঁ, কি হবে এটা? এটা হচ্ছে কি? শ্রীকৃষ্ণ হবে। উত্তর হবে কি? শ্রীকৃষ্ণ হবে। ওকে, এটা কি হবে? শ্রীকৃষ্ণ হবে। ওকে, সেটা কিন্তু শ্রীকৃষ্ণ। এইবার আমরা একটু দেখি। গুড। আচ্ছা, এইবার দেখো আমরা একটু দেখি, খেয়াল করো। দেখো এরপরের লাইন, যে আমি পরশুরামের কঠোর কুঠার নক্ষত্র করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, আমি হল বলরাম স্কন্ধে, আমি উপরে ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহা আনন্দে। দেখো আমি একটা লাইন করে পড়ি, যে আমি পরশুরামের কঠোর কুঠার, পরশুরামের হাতে যে কাঠের যে কুঠার থাকে,
বলা হচ্ছে আমি সেটা, এরপর বলছে নক্ষত্রী করব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, অর্থাৎ পুরো পৃথিবীতে আমি কি করব, শান্তি আনবো, উদার শান্তি আনবো। আমি হল, হল শব্দের অর্থ হচ্ছে লাঙল, অর্থাৎ আমি লাঙল বলরামের স্কন্দ, মানে বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের যেই বৈমাত্রীয় যে জ্যেষ্ঠ ছিল তার নাম। তো বলরামের হাতে, বলরামের কাঁধে, স্কন্দ মানে হচ্ছে কাঁধ, কাঁধে যে লাঙল থাকে আমি সেটা। এরপর বলছে আমি উপরে ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির আনন্দ, মানে আমি উপরে ফেলবো, মানে পৃথিবী থেকে একদম উপরে ফেলবো। কেমন, কেন উপরে ফেলবো? এবং অধীন বিশ্ব মানে আমরা যে অধীন রয়েছি, এবং আমরা আগেই জানিছি যে নজরুল যখন যে কবিতাটা লিখেছেন সেই কবিতাটা কি, যে ব্রিটিশ সাম্রাজ্যের সেটার বিরুদ্ধে লিখেছেন। এরপর বলেছে যে অধীন বিশ্বের অবহেলে নবসৃষ্টির মহানন্দ, অর্থাৎ নতুন করে পৃথিবীটাকে যেদিন সাজাবো সেদিন পৃথিবী তার নতুন সৃষ্টির মহা আনন্দে আনন্দিত হবে। এরপর বলছে মহাবিদ্রোহী রণক্লান্ত, মানে আমি বিদ্রোহী এবং আমি রণক্লান্ত, মানে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, অর্থাৎ আমি সেদিন শান্ত হয়ে যাব। এইবার আসে দেখো, কবি অধীন বিশ্বকে উফরে ফেলতে চেয়েছেন কেন? ক্ষমতা প্রদর্শনের জন্য, বিশ্বকে শাসন করার জন্য তিনি বিদ্রোহী বলে, নবসৃষ্টির মহানন্দ লাভ করতে। কি হবে এটা? পরশুরামকে একজন হিন্দু ধর্মে, তিনি তাকে একজন অবতার, তিনি একজন অবতার ছিলেন, ঠিক আছে। তার কাছে ছিল ওই যে ইয়ে ছিল আর কি, পরশুরামের কথা যে বললাম। আর বলরাম তার কাঁধে ছিল স্কন্ধ, মানে হচ্ছে কাঁধ, কাঁধে কি ছিল, কাঁধে ছিল কুঠার ছিল, ওকে সরি লাঙ্গল ছিল। গুড, এটার উত্তর হবে কি বলো? নবসৃষ্টির মহা আনন্দে। কি হবে বলো? নবসৃষ্টির মহা আনন্দে। একদম শেষ লাইন যেটা আছে ওটা নবসৃষ্টির মহা আনন্দে। এরপর আমরা একটু দেখি, গুড, আচ্ছা এরপর দেখো যাবে, এরপর বলছে যে যাবে উৎপীড়িত রন্ধন, রন্ধন রোল আকাশে বাতাসে ধনিবে না, মানে মানে যেদিন উৎপীড়িত মানুষ, মানে নির্যাতিত মানুষের ক্রন্দন রোল মানে হচ্ছে কান্নার আওয়াজ আকাশে বাতাসে ধনিবে না, মানে যেদিন তাদের কান্নার আওয়াজ আকাশে বাতাসে শোনা যাবে না সেদিন। অত্যাচারীর খড়ক কৃপান, খড়ক মানে হচ্ছে যে ওই যে অস্ত্র আর কি, পশু বলি দেয়, পশু জবা করে যেটা দিয়ে সেটাই। ভীম রণভূমে রুনিবে না, মানে ভীম রণভূমে রণিবে না, মানে যেদিন অস্ত্র আর রণভূম মানে হচ্ছে যুদ্ধের ময়দানে যেদিন আর কোনো অস্ত্র পাওয়া যাবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়িয়ে উঠিয়েছি একা চির উন্নত শির। ওকে, এইবার আসো খেয়াল করো, আমরা একটু প্রশ্ন সলভ করি। আমার মনে হয় যে মোটামুটি কবিতার যেই লাইন এবং বিষয়বস্তু এবং প্রত্যেকটা ওয়ার্ডের ব্যাখ্যা সেটা মোটামুটি আমাদের ক্লিয়ার। এইবার আমরা একটু দেখি, ঠিক আছে? ক্লিয়ার সবাই এতটুকু পর্যন্ত? বলো কোনো লাইন, কোনো মিনিং, কোনো ওয়ার্ড না বুঝলে বলো। এরপর আমরা একটু একটা সৃজনশীল সলভ করি। ওকে, ঠিক আছে, ক্লিয়ার অভিজিৎ দাস। ক্লিয়ার, ওকে ওকে ওকে। এবার আসো খেয়াল করো, অবতার মানে কি? অবতার মানে হচ্ছেন, অবতার শব্দের অর্থ হচ্ছে মানে অবতার একটা হচ্ছে যাদেরকে মানে বিশেষভাবে যারা পাঠানো হয়, যোগে যোগে যারা, মানে যোগের কিংবদন্তি যাদেরকে বলা যায়, ঠিক আছে, বা ঈশ্বর প্রদত্ত যারা শ্রেষ্ঠ মানুষ তারা, ঠিক আছে। ওকে, এইবার আসো, ঠিক আছে, অবতরণ মানে কি? অবতরণ মানে হচ্ছে মানে পাঠানো, অবতরণ মানে হচ্ছে কি? পাঠানো। আচ্ছা এইবার আসো খেয়াল করো, আমরা একটু দেখি। ওকে, আমরা একটু সৃজনশীল সলভ করি। যে পিচ্ছিরা এমনি ঘুরে বেড়ায়, কোথাও 7-8 জনের একটি গ্রুপ, কোথাও 5-6 জনের নেতৃত্বে 20-25 জনের মিছিল, মিছিলে মিছিলে স্লোগান দিচ্ছে আইয়ুব শাহী মোমেন শাহী, ধ্বংস হোক ধ্বংস হোক আইয়ুব মোমেন ভাই ভাই, এক দড়িতে ফাঁসি চাই। আবার মাঝে মধ্যে স্লোগান ভুলভাল হয়ে যায়, যেমন আইয়ুব শাহী জালেম শাহী, এর জবাবে বলছে বৃথা যেতে দেব না, কিংবা শাহীদের রক্ত, এর জবাবে বলছেন আগুন জ্বালাও আগুন জ্বালাও। শিওর আমার 5 মিনিট লাগবে বিশেষ করে। হ্যাঁ, এইবার আসো খেয়াল করো, আমরা একটু দেখি যে কুর্নিশ শব্দের অর্থ কি। বলো তো কুর্নিশ শব্দের অর্থ কি? এইভাবে আমাদের পরীক্ষাতে যে আমি আপনারা ছাড়া কাউরে করি না কুর্নিশ, এইটার মানে কি বলো? এই প্রশ্ন সলভ করো। এরপর দেখো বলছে খ নাম্বার, বলছে যে আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল। অর্থাৎ খ নাম্বার আমাদের অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো হচ্ছে কি, যে কবি বলেছেন যে
যে দলে যাই বলতে এই প্রত্যেকটা লাইনে খ নাম্বারে যেগুলো আসবে এগুলো হচ্ছে আমাদের একটা লাইন উঠাই দিবে কবিতা থেকে, অ্যান্ড কবিতা থেকে যখন লাইন উঠে দিবে তখন ওই কবিতাগুলোর আমাদেরকে ব্যাখ্যা, লাইনগুলোর ব্যাখ্যা করতে বলবে। এই জন্য কুর্নিশ, কুর্নিশ মানে কি, হ্যাঁ মানে না মানা, ঠিক আছে, মাথা নত না করা, প্রণাম বলা যেতে পারে, অনেকগুলো অর্থ আছে, যে একটা দিলেই হবে। এরপর দেখো এই লাইনটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে যে আমি দলে যাই যত বন্ধন, হ্যাঁ যত নিয়ম কানুন শৃঙ্খল, মানে আমি দলে যাই, এখানে প্রথমত লিখতে হবে যে আমি দলে যাই বলতে লেখক এখানে বুঝিয়েছেন যে আমি পদদলিত করি, পা দিয়ে ফিসে ফেলি, হ্যাঁ যত বন্ধন, এখানে যত বন্ধন বলতে বোঝানো হচ্ছে যে ব্রিটিশদের বানানো তোমাদের যত বন্ধন রয়েছে সেই বন্ধনগুলো আমি পা দিয়ে ফিসে ফেলি। যত নিয়ম কানুন শৃঙ্খল, অর্থাৎ তোমাদের বানানো যেই নিয়ম কানুনগুলো রয়েছে, যে নিয়ম কানুনগুলো আসলে হ্যাঁ যেই নিয়মকানুনগুলো দ্বারা মানুষ শোষিত হচ্ছে, সেই নিয়মকানুন শৃঙ্খলগুলো কি করি আমি ভেঙে ফেলি, হ্যাঁ বা আমি পা দিয়ে ফিসে ফেলি। এই লাইনটা সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। এরপর দেখো সি নাম্বার আমাদের প্রয়োগে যে প্রশ্নটা, সেটা হচ্ছে উদ্দীপকের কোন দিকটি বিদ্রোহী কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। তো আমরা দেখতে পাচ্ছি এই উদ্দীপকটা পড়ে যেখানে বলা হচ্ছে যে আইয়ুব শাহীর কথা বলা হচ্ছে, তারপর হচ্ছে মোমেন শাহীর কথা বলা হচ্ছে, মানুষজন তাদের ধ্বংস চাচ্ছে, তাদের নিপাত চাচ্ছে, তাদের ফাঁসি চাচ্ছে। কেন চাচ্ছে? কারণ তারা ছিল স্বৈরাচারী শাসক। এই জিনিসটা এখানে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, সেই জিনিসটা এখানে ফুটে উঠেছে, অর্থাৎ শাসকের প্রতি যে ঘৃণা, সেই জিনিসটা এখানে ফুটে উঠেছে। আর আমরা দেখতে পাই আমাদের বিদ্রোহী কবিতা, প্রথমে উদ্দীপকের যে বিষয়বস্তু সেটা লিখতে হবে, অ্যান্ড এরপরে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কি, এরপর আমাদেরকে লিখতে হবে যে আমাদের যে বিদ্রোহী কবিতার যে বিষয়বস্তু, অর্থাৎ বিদ্রোহী কবিতাতে আমরা যেটা দেখেছি যে শাসকের প্রতি যে ঘৃণা, শাসকরা যে মানুষের শোষণ করছে, সেই দিকটা নিয়ে আবার নজরুল বিদ্রোহী কবিতা লিখেছেন। দুটা একই রকম এবং একই ঘটনার প্রতিনিধিত্ব করছে, একই বিষয়বস্তুর প্রতিনিধিত্ব করছে। এরপর দেখো আমাদের সর্বশেষ উচ্চতর দক্ষতামূলক যে উদ্দীপকটিতে বিদ্রোহী কবিতার মূল ভাবের পূর্ণ প্রতিফলন ঘটেছে কিনা তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও, অর্থাৎ বিদ্রোহী কবিতাতে কোন কোন প্রসঙ্গগুলো উঠে এসেছে সেটা কি এখানে উঠে এসেছে কিনা। তো এখানে বিদ্রোহী কবিতার মূল ভাব একই ছিল, বিদ্রোহী কবিতার যে মূল ভাব এবং উদ্দীপকের মূল ভাব একই থাকলেও তোমাকে সুন্দর করে লিখতে হবে যে বিদ্রোহী কবিতাতে আরও বিশেষ, হ্যাঁ হিন্দু পুরাণের বিভিন্ন কাহিনীর কথা বর্ণনা রয়েছে, হিন্দু পুরাণের বিভিন্ন চরিত্রগুলো এসেছে যেটা আমাদের উদ্দীপকে নাই। যেমন আমরা দেখতে পাই বলরামের কাহিনী এসেছে, শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে, মহাদেবের কথা বলা হয়েছে, হ্যাঁ পরশুরামের কথা বলা হয়েছে, হ্যাঁ ইত্যাদি এসব পৌরাণিক চরিত্রের বিশ্লেষণ করা হয়েছে, বা পৌরাণিক চরিত্রগুলো আমাদের বিদ্রোহী কবিতাতে পাওয়া গেলে এখানে আসলে পাওয়া যায় না। এইভাবে যেই প্রতিফলনটা কতটুকু হয়েছে এবং কোন কোন জায়গাগুলো থেকে মিল রয়েছে, কোন কোন জায়গাগুলো থেকে অমিল রয়েছে, সেগুলো তোমাকে নিজে নিজে পড়তে হবে এবং পড়ে ঠিক আছে এইগুলো একটু উত্তর করতে হবে। ওকে, তো আমাকে একটু জানিয়ে দাও যে আজকের ক্লাসটা কেমন লেগেছে। আমরা আজকে 2টা কবিতা পড়লাম, অ্যান্ড আই হোপ যে 2টো কবিতা মোটামুটি আমাদের ক্লিয়ার। সো ঠিক আছে, পুরাণ কি? পুরাণ মানে হচ্ছে ওই যে মানে পৌরাণিক যে গ্রন্থগুলো, হ্যাঁ সেগুলোকে বলা হয় পুরাণ, প্রাচীন যে গ্রন্থগুলো। ওকে ঠিক আছে, তো ওকে আজকের মতো শেষ করছি। ওকে ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ।